আমি তো ভালোবাসি তোকে। সিজন ১, পর্ব সংখ্যা ৫৩-৫৪। লেখনীতে সালমা চৌধুরী। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। যাকে ঘিরে মেঘ লক্ষাধিক স্বপ্নের পাহাড় বুনেছে, সে আবির ভাইয়ের বুকে মাথা রেখে সারা রাত কাটিয়েছে, এটা ভেবে মেঘের দু চোখে আনন্দ ছলছল করছে। বুকের ভেতর অজানা অনুভূতি জেগে উঠেছে। আবিরের হাতের দিকে তাকিয়ে মেঘে মন অধিকতর পুলকিত হচ্ছে। মেঘ আর চোখে তাকিয়ে নিগাড় দৃষ্টিতে আবিরের সুষপ্ত দৃঢ়তায় কিছুক্ষণ তাকিয়ে রইল। চোখ সরানো বা পলক ফেলার কথা বেমালুম ভুলে গেল। অজান্তে কাদম্বিনীর ঠোঁটে লেগে আছে লালিত হাসি। মেঘ স্বাভাবিক চেহারা মুহূর্তের মধ্যে লজ্জায় লাল হয়ে গেছে। ক্ষণে ক্ষণে আবিরের মুখে চেয়ে থাকার শক্তি হারিয়ে ফেলেছে। দুর্ভেদ্য আবেশে মেঘের চোখ টানছে। মনের বিরুদ্ধে নিজেকে অক্লিষ্ট রাখার নিরবধি চেষ্টা করছে। আচমকা মেঘের নিঃশ্বাস থমকে গেছে। মনের কোণে এক নিগাড় প্রশ্ন উদ্যোগত হলো। মেঘ নিজেকে নিজে প্রশ্ন করল, আবির ভাইয়ের জ্ঞান কখন ফিরেছে? আর উনি কি সজ্ঞানে আমায় ধরেছেন নাকি ঘুমের ঘোরে? মেঘ শুকনো গলায় ঢোক গিলল। হুড়হুড় করে বুক কাঁপছে, সাথে লজ্জায় রাঙা হয়ে আছে কাদম্বিনীর উজ্জ্বল চেহারা। এভাবে আর থাকা সম্ভব হচ্ছে না। মেঘের হৃৎপিণ্ডের কম্পনে আবির যে কোনো সময় সজাগ হয়ে যেতে পারে। তাই মেঘ ঘুরে কাঁপা কাঁপা হাতে আবিরের হাতটা সরিয়ে কোনো রকমে উঠল। চুল ঠিক করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে মাথায় ওড়না দিতে দিতে তাড়াতাড়ি দরজা খুলে দিল। হাতে ফোন নেই, নেই কোনো ঘড়ি। কত বেলা হয়েছে তা বোঝার উপায়ও নেই। মেঘ দরজা খোলার শব্দে তানভীর হকচকিয়ে উঠল। এসে ধীর কণ্ঠে শোধালো, ভাইয়ার জ্ঞান ফিরেছে? মেঘ শান্ত স্বরে বলল, মনে হয় ফিরেছে, এখন ঘুমাচ্ছে। ভাই বোনের কথোপকথন শুনে রাকিবের ঘুম ভেঙে গেছে। তড়িঘড়ি করে উঠে এসে উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করল, আবির উঠেছে? মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, না। মেঘ সাইড হয়ে দাঁড়াতে রাকিব আর তানভীর রুমে ঢুকলো। ওদের হালকা পাতলা কথাতে আবিরের ঘুম ভেঙে গেছে। আবির চোখ পিটপিট করে একে একে তানভীর, রাকিব আর মেঘের দিকে তাকালো। সম্পূর্ণ রুমে একবার চোখ বুলিয়ে আবির পুনরায় তানভীরকে আর রাকিবের দিকে তাকিয়েছে। রাকিব ভুরু কুঁচকে গম্ভীর মুখ করে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির এক মুহূর্ত চেয়ে থেকে অকস্মাৎ মলিন হাসল। আবিরের হাসি দেখে রাকিবের মেজাজ গরম হচ্ছে। ফোঁস করে শ্বাস ছেড়ে রাকিব মেঘকে উদ্দেশ্য করে স্বাভাবিক কণ্ঠে বলল, মেঘ তুমি একটু বাইরে যাও তো। মেঘ সরু নেত্রে রাকিবকে দেখে সাথে সাথে তানভীরের দিকে তাকালো। তানভীর চোখের ইশারা করতেই মেঘ চুপচাপ রুম থেকে বেরিয়ে গেছে। রাকিব রাগী স্বরে বলল, তানভীর, দরজাটা বন্ধ কর। রাকিবের কথা মতো তানভীর তাই করল। রাকিব আশেপাশে তাকিয়ে হঠাৎই এগিয়ে গিয়ে রুমের এক কর্নার থেকে একটা পাইপ মাথার উপরে তুলে দ্রুত নিয়ে আসলো। আবার চেঁচিয়ে উঠল, এই! তানভীর রাকিবের দিকে তাকিয়ে সহসা ছুটে এসে পেট বরাবর শক্ত করে ধরে বলল, কি করছো তুমি? রাকিব রাগান্বিত কণ্ঠে বলল, ওর যে হাত আর পাটা বাকি আছে ওইটাও ভেঙে ফেলবো। মরার যখন এত শখ তাহলে ভালো করেই মারি। তানভীর ধীর কণ্ঠে রাকিবকে বলল, থাক বাদ দাও, এমনিতেই ভাইয়ার অবস্থা খারাপ। রাকিব পাইপ হাতে নিয়ে আবিরের কাছে আসতে আসতে রাগে কটকট করে বলল, তোর ফাটা মাথা আরো ফাটিয়ে দেব। আবিরের ঠোঁটে এখনো হাসি লেগেই আছে। আবির মৃদু স্বরে বলল, তোর ইচ্ছে হলে দে ফাটিয়ে। রাকিব গম্ভীর মুখ করে বলল, আবির, তোর সাহস দেখে আমি অবাক হয়ে গেছি। তুই কিভাবে পারলি এমন কাজ করতে? আবির ভুরু গুটিয়ে মুখ ফুলিয়ে বলল, আমি ইচ্ছে করে করছি নাকি? রাকিব পুনরায় বলল, মেঘ কি বলেছে না বলেছে, তুই এতেই চটে গিয়ে মরতে চলে গেলি? তুই কি ভাবছিলি তুই মরে গেলে সবকিছু সমাধান হয়ে যাবে? আমাদের আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতি তো। মেঘ বললেই হলো, প্রয়োজনে মেঘকে বিয়ের আসর থেকে উঠিয়ে এনে হলো তোর সাথে বিয়ে দেব। আর কোনো ছেলেকে সামান্য পছন্দ করা বলাতেই তুই এমন কাণ্ড করে বসলি? মেঘের মনে যত যেই থাকুক সবগুলারে মেরে সেখানে তোর বসতি স্থাপন না করলে আমিও রাকিব না। আবির মুস্কি হেসে বলল, আমার মেঘ আমার ছিল, আমার আছে, আর আমৃত্যু আমারই থাকবে। ও কোনো ছেলেকে পছন্দ করা তো দূর, কোনো ছেলের দিকে ভালোভাবে তাকিয়েও দেখে না। ওর মন মস্তিষ্ক জুড়ে এই আবির ব্যতীত অন্য কোনো পুরুষের অস্তিত্ব নেই। আর কোনোদিন কেউ আমার কাদম্বিনীর প্রিয় পুরুষ হতে পারবেও না। এই কনফিডেন্স আমার আছে। তাহলে মিনহাজের থেকে ফুল নিল যে? ফুল নিতে দেখেছিস? না। কিন্তু ছবি যা দেখেছিস সবগুলো মিনহাজ ওকে ফুল অফার করছে, কিন্তু আমার মেঘ সেই ফুল ছুঁয়েও দেখেনি। তারপরও ওই ছেলের সাহস কিভাবে হলো মেঘকে ফুল দেওয়ার? এটা ওদের প্ল্যান ছিল।
ওরা ছবি তুলে ফেসবুকে পোস্ট করার প্ল্যান করছিল যাতে আমার চোখে সেটা পড়ে। কিন্তু আমি ওখানে চলে যাওয়াতে ওরা থতমত খেয়ে ফেলেছে। তুই এসব কিভাবে জানিস? মেঘ বলেছে। আমি আগে থেকে সব জানি। তাছাড়া মেঘও কিছুটা বলেছে। হারামি, তুই যদি আগে থেকে সব জানতিস তাহলে অ্যাক্সিডেন্ট করতে গেলি কেন? আবির গম্ভীর কণ্ঠে বলে উঠল। আমি মেঘকে বেশি কিছু বলতাম না, বরং ওদের সাথে আড্ডা দিয়ে আমি ওকে নিয়ে চলে আসতাম। কিন্তু ওই ছেলের এক্সট্রা কেয়ার দেখে সঙ্গে সঙ্গে পায়ের রক্ত মাথায় উঠে গেছিল। না বুঝে হুট করে প্রশ্ন করে বসি, মেঘ সেই ছেলেকে প্রশ্ন করে কিনা। আমার ১০০%-এর জায়গায় ১০০০% কনফিডেন্স ছিল মেঘ না বলবে। অন্তত আমার চোখের দিকে তাকিয়েও কোনোদিন মিথ্যা বলতে পারবে না। কিন্তু ও যখন আমার চোখে চোখ রেখে হ্যাঁ বলল, তখন এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আকাশটা বোধহয় আমার মাথায় ভেঙে পড়েছে। আমি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছিলাম না। আমি আগে থেকেই জানি এসব কিছু ওদের প্ল্যান। ওরা আমার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছে। কিন্তু ওর হ্যাঁ শোনার পর নিজের ওপর নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। যখন বুঝতে পেরেছি এখানে থাকাটা রিস্ক, তখনই আমি সেখান থেকে চলে গেছি। একটু শান্ত থাকলে মাথাটা ঠিক হয়ে যেত। তাহলে এভাবে অ্যাক্সিডেন্ট করতে হতো না। আরে বাবা, আমি ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট করিনি। আমি যেখানে জানি ও আমার, সেখানে অ্যাক্সিডেন্ট করে মরতে বসা বোকামি ছাড়া কিছুই না। তো করলি কিভাবে? ফাঁকা রাস্তা, মন খারাপ তাই আমি মোটামুটি ভালো স্পিডে বাইক চালাচ্ছিলাম। প্রায় জনমানব শূন্য এক জায়গাতে হুট করে এক পাগল বাইকের সামনে চলে আসছে। পাগলের অবস্থা তো জানিসই। রাস্তার মাঝখান দিয়ে এদিক সেদিক ছুটাছুটি করছে। যখন বুঝতে পারছি পাশ কেটে যাওয়া কষ্টকর হবে, তখন প্রায় কাছাকাছি চলে গেছি। পাগলের আলামত দেখতে দেখতে স্পিডের ব্রেকার খেয়াল করিনি। আচমকা ব্রেক করাতে স্পিড ব্রেকারে লাগে ধাক্কা লেগেছে। এমনিতে মাথা ভর্তি দুশ্চিন্তা, ধাক্কা খায় বাইক কন্ট্রোল করার কথা ভুলেই গেছিলাম। এরপর কি জানি হয়েছে জানি না। তানভীর তপ্ত স্বরে বলল, বড় আব্বু কাল বেশি কিছু বলেনি, আজকে তোমার খবরই আছে। আবির মলিন হেসে হঠাৎই সূক্ষ্ম নেত্রে তানভীরের দিকে তাকিয়ে প্রশ্ন করল, তুই ওদের কিছু করিসনি তো? রাকিব হেসে বলল, বেশি কিছু করেনি, জাস্ট ২ দফায় হালকার ওপর ঝাপসা আপ্যায়ন করেছে আর কি। আবির সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে পুনরায় শুধালো, রাকিব যা বলছে সত্যি? কি করেছিস তুই? তানভীর চোখ নামিয়ে মৃদু স্বরে বলল, যা করেছি তাই করেছি। তোমার অত তাদের নিয়ে ভাবতে হবে না। এখন কোথায় আছে? আছে কোনো এক জায়গায়। তুই বন্যার সামনে মেরেছিস? হ্যাঁ। তোরে আমি কি বুঝাইলাম তানভীর, আর তুই কি করলি এটা? আমি এত মেপে চলতে পারবো না ভাইয়া। ওটা পাবলিক প্লেস না হলে আর রাকিব ভাইয়ারা আমায় না আটকালে গতকাল ওইখানে ওই ছেলেকে খুন করতাম। আবির শান্ত স্বরে বলল, যুদ্ধ হয় সমানে সমানে। ওরা যতই লাফালাফি করুক না কেন, তোর আমার কাছে ওরা এখনো অনেক ছোট। তানভীর ফোঁস করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, ছোট হয়ে বড়দের মতো আচরণ করছে তাই আমিও আমার রূপ দেখাইছি। তোর আচরণে বন্যা তোর প্রতি বিদ্বেষ না চলে আসে? আসলে আসুক। আমার জীবনে আমার ভাই বোনের সামনে বাকি সব কিছু গুরুত্বহীন। সে যদি এতটাই ম্যাচিউর হয় তাহলে আশা করি অবশ্যই বুঝবে। রাকিব টুকটাক কথা বলে হঠাৎই গুরুতর কণ্ঠে বলল, আমার জানটা বাইরে একা আছে। তানভীর দেখ তো আমার ময়না পাখিটা কি করছে। রাকিব মৃদু হেসে বলল, এত পিরিত দেখাতে হবে না। তোর বাসর করার ইচ্ছে ছিল আমাদের জানাতি। সম্পূর্ণ অফিস সাজিয়ে প্রকাণ্ড আয়োজন করে তোদের বাসরের ব্যবস্থা করতাম। আবিরের চোখ উজ্জ্বলতায় ঝলমল করছে, মুখে লাজুক হাসি। তানভীর নিঃশব্দে হেসে পা বাড়াতে রাকিব সহসা উত্তেজিত কণ্ঠে শুধালো, বাই দ্য ওয়ে, বাসর রাত কেমন কাটলো আবির? আবির ঠোঁটের কোণে হাসি রেখে উদাসীন কণ্ঠে বলল, ফুলের সুবাস তারা বাসর রাতের সৌন্দর্য ফিকে মনে হচ্ছিল। ফুল দিয়ে সাজাতে পারলি না? রাকিব আবারও চেঁচিয়ে উঠল, বাস কই রে, বাসটা আন কেউ। তানভীর মেঘকে ডেকে নিয়ে আসছে। মেঘ নাকের ডগা পর্যন্ত ওড়না টেনে রেখেছে। মেঘ রুমে আসতে আবির আর চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। কিন্তু মেঘের দৃষ্টি নিচের দিকে। ঘুরে এসে কোনো রকমে আবিরের পায়ের কাছে মাথা নিচু করে বসলো। তানভীর আর রাকিব নাস্তা আনতে বেরিয়ে গেছে। রুমে শুধু আবির আর মেঘ। আবির এক দৃষ্টিতে মেঘকে দেখছে। পাতলা ওড়নার আড়ালে মেঘের কুণ্ঠ অভিমুখে আবির নিষ্পলক চোখে তাকিয়ে আছে। তৎক্ষণাৎ রুমে আলী আহম্মদ খান সহ মালিহা খান এবং হালিমা খান ঢুকলেন। আলী আহম্মদ খান রাগী স্বরে বললেন, জ্ঞান ফিরেছে তাহলে? আবির খানিক হাসলো, আর কিছুই বলল না। আলী আহম্মদ খান গুরুতর কণ্ঠে শুধালেন, তুমি কি ঠিক করে নিয়েছো তোমার আম্মু আর আমাকে শান্তিতে থাকতে দিবা না?
আবির কণ্ঠ খাদে নামিয়ে শান্ত স্বরে বিড়বিড় করে বলল, আপনাদের শান্তির জন্য প্রয়োজনে নিজের মনকে পুড়িয়ে ছারখার করে দিব। আলী আহমদ খান ভারী কণ্ঠে শোধালেন, তানভীর কোথায়? নাস্তা আনতে গেছে। আলী আহমদ খান হুংকার দিয়ে উঠলেন, তোমাদের মতো বয়সে বিজনেস করে একা হাতে সংসার সামলাইছি, আর তোমরা আজকে তুমি অ্যাক্সিডেন্ট করে পড়ে আসো, দুদিন পর তানভীর অ্যাক্সিডেন্ট করবে, এই বয়সে এসেও তোমাদের জন্য টেনশন করতে হবে নাকি? আবির মৃদু হেসে ভারী কণ্ঠে বলল, এই তানভীর, তুই কিন্তু কোনোভাবে অ্যাক্সিডেন্ট করিস না। তানভীর আচ্ছা বলতে আলী আহমদ খান পেছন ফিরে তাকালেন। তানভীর রুটি কলা আর অন্যান্য খাবার নিয়ে আসছে। মালিহা খান শীতল কণ্ঠে আবিরকে বললেন, সাবধানে গাড়ি চালাতে পারিস না? হালিমা খান স্বাভাবিক কণ্ঠে বললেন, খাবার নিয়ে আসছি, আগে খাবার খেয়ে নে। মেঘ নীরব দর্শকের মতো মাথা নিচু করে চুপচাপ বসে আছে। মালিহা খান আবিরের হাত মুখ ধুয়ে দিয়েছেন। কিছুক্ষণ পর ডাক্তার এসে দেখে গেছেন। ডাক্তার চলে যাওয়ার পর মালিহা খান নিজের হাতে আবিরকে খাইয়ে দিতে লাগলেন। তানভীর রাকিবও খাচ্ছে। হালিমা খান স্বাভাবিক কণ্ঠে শুধালেন, মেঘ, তুই খাবি না? খিদে নেই, পরে খাবো। আবির তানভীরের দিকে তাকিয়ে ইশারা দিতে তানভীর বসা থেকে উঠে এসে স্বাভাবিক কণ্ঠে মেঘকে বলল, হা কর। মেঘ বলে, খাবো না আমি। হা করতে বলছি। মেঘ মাথা তুলে অল্প করে হা করল। তানভীর মেঘকে খাইয়ে নিজেও খেয়ে নিয়েছে। খাওয়া শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে জান্নাত আর আবিরের ফুপি রুমে ঢুকলো। ওনাদের দেখে সবাই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আলী আহমদ খান বোনের দিকে এক পলক তাকিয়ে ভারী কণ্ঠে বললেন, তুই এখানে? তোদের কে খবর দিয়েছে? জান্নাত ধীর কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম, আমার ভাইয়া আমাদের খবর দিয়েছেন। মাহমুদা খান কোনো কথা বললেন না। ভেতরে এসে আবিরের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বললেন, এখন শরীর কেমন? আবির আর চোখে মেঘের দিকে তাকালো। সহসা স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে শুধালেন, তোমার ভাইয়াকে? জান্নাত রাকিবের দিকে তাকিয়ে অল্প হেসে বলল, রাকিব ভাইয়া। মালিহা খান বিস্ময় সমেত একবার রাকিবকে দেখল, আবার জান্নাতকে। হুবহু চেহারায় মিল না থাকলেও দুজনের চোখ দেখতে একই রকম। মালিহা খান কণ্ঠ ভারী করে প্রশ্ন করলেন, তুমি রাকিবের কেমন বোন? আপন বোন। আলী আহমদ খান রাকিবের দিকে তাকিয়ে প্রখর তপ্ত স্বরে শুধালেন, জান্নাত তোমার বোন? জি আঙ্কেল, আমার একমাত্র বোন। হালিমা খান আর মালিহা খান শুধু মুখ চাওয়াচাই করছেন। মালিহা খান প্রশ্ন করলেন, তুমি রাকিবের বোন, সে কথা আগে বলনি কেন? কখনো তেমন প্রয়োজন হয়নি, সেজন্য আর বলা হয়নি। আবিরকে চিন্তা না? জি, মোটামুটি চিনতাম। আলী আহমদ খান জান্নাতকে প্রশ্ন করলেন, কিন্তু তোমাকে তো তানভীর বাসায় আনছিল। তানভীরকে তুমি কিভাবে চিনো? তানভীর ভাইয়ের সাথে একটা প্রোগ্রামে দেখা হয়েছিল, পরিচয় দেওয়ায় চিনতে পারছি। তখন কথায় কথায় উনি মেঘের কথা বলছেন, মেঘের জন্য টিচার খুঁজছিলেন। তখন ভাবলাম মেঘকে আমিই পড়াই, সেভাবেই মেঘকে পড়ানো শুরু। হালিমা খান, মালিহা খান ও আলী আহমদ খানের একের পর এক প্রশ্নের প্রত্যুত্তরে জান্নাত প্রতিবারে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। কোনো প্রকার মিথ্যার আশ্রয় না নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সাবলীল ভঙ্গিতে সকল উত্তর দিয়েছেন। আলী আহমদ খান অফিসে চলে যাবেন। সবার থেকে বিদায় নিয়ে দরজা পর্যন্ত গিয়ে আবার থমকে দাঁড়িয়েছেন। মাহমুদা খানের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বললেন, বাসায় আসিস? জান্নাত আলী আহমদ খানের দিকে তাকাতে আলী আহমদ খান মৃদু হেসে বললেন, তোমার শাশুড়িকে নিয়ে আমাদের বাসায় এসো। জি আচ্ছা। হাসপাতালের বেডে চোখ বন্ধ করে শুয়ে আছে আবির। গতকাল অ্যাক্সিডেন্টের পর থেকে তানভীরের কাছে আবিরের ফোন ছিল। তানভীর আবিরের মাথার পাশে ফোনটা রেখে বেরিয়ে গেছে। রাকিবও চলে গেছে। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তানভীর পার্টি অফিসের সামনে আসতেই দেখল ভেতরে কয়েকজন কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি করছে। তানভীর দ্রুত ভেতরে গেল। আজ থেকে 15 দিন আগে সংগঠিত এক প্রোগ্রামে ছোটখাটো ভুলভ্রান্তি নিয়ে 2-4 জন কথা বলছিল। সেটা এক পর্যায়ে তর্কে রূপ নিয়েছে। তানভীর প্রথমে শান্ত থেকে থামানোর চেষ্টা করেছে, কিন্তু কারো থামার নাম নেই। অল্প বয়সে সবার রক্তই গরম থাকে, কারো মুখ থেকে সামান্যতম কথাও কেউ সহ্য করতে পারে না। বেসামার পরিস্থিতি বুঝতে পেরে তানভীর উচ্চস্বরে ধমক দিতে সকলে নীরব হয়ে গেছে। সময়টা যেন থমকে গেছে। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো শব্দ নেই। আবিরের বলা কথাগুলো মনে করে। তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে সাবলীলে ভাবে বোঝানোর চেষ্টা করলো। সবাইকে থামিয়ে তানভীর নিজের চেয়ারে মাথা চেপে ধরে বসে আছে।
গতকাল থেকে তানভীরের মেজাজ এমনিতেই খুব গরম। মেঘের অনাকাঙ্ক্ষিত আচরণ, আবিরের অ্যাক্সিডেন্ট, মিনহাজ আর তামিমের প্রতি তীব্র আক্রোশে তানভীরের মেজাজ তুঙ্গে। তানভীরের নিজের বোনের প্রতি যতটা না ক্ষোভ ছিল, তার চেয়ে বেশি রাগ হয়েছিল বন্যাকে সেখানে উপস্থিত থাকতে দেখে। বন্যার ম্যাচুরিটি তানভীরকে বরাবরই মুগ্ধ করে। মেয়েটা কখনোই উচ্ছৃঙ্খল আচরণ করে না, করলেও সেটা নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ থাকে। যেমন, মেহেদের সাথে থাকলে বন্যা ওদের মতোই দুষ্টুমি ফাজলামো করে, আবার বাড়িতে থাকাকালীন ছোট ভাইয়ের সাথে খুনসুটিতে মেতে থাকে। অথচ স্যার ম্যাম, তানভীর, আবির কিংবা বড়দের সামনে একদম শান্তশিষ্টভাবে কথা বলে। বন্যার কথা আর আচরণে কোথাও কোনো প্রকার অভদ্রতার ছোঁয়া নেই। মেয়েটার রাগ বোঝার কোনো উপায় নেই। গতকালের ঘটনায় বন্যা উপস্থিত থেকে তানভীর নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছিল না। আবির আর তানভীর দুজনের দৃষ্টিতে বন্যা মেঘের তুলনায় অনেকটাই পরিণত। কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করলে, খুব করে কিছু আশা করে না পেলেও তখন বুকের ভেতর যে আঘাতটা লাগে, সেটা এত সহজে মুছে না। তানভীরের ক্ষেত্রেও এমনটা হয়েছে। বন্যার প্রতি তানভীরের অন্ধ বিশ্বাস ছিল। বন্যা মেঘের সাথে থাকলে মেঘ কখনো ভুল বা অন্যায় কিছু করবে না। সেই বিশ্বাসটা বন্যা নষ্ট করে দিয়েছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে বাধ্য হয়ে রাতে বন্যার ওপর নিজের রাগ ঝেড়েছে। যদিও পরে সবটা জেনেছে, কিন্তু তখন কল দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। বন্যাকে ফোন দিবে ভাবতেই পকেট থেকে ফোনটা ভাইব্রেট হতে শুরু করলো। পকেট থেকে ফোন বের করতে বন্যার নামটা ভেসে উঠল। অমনি তানভীরের ওষ্ঠপুট প্রশস্ত হলো। মাথা যন্ত্রণা, মনের অশান্তি যেন মুহূর্তেই গায়েব হয়ে গেছে। ফোন রিসিভ করতে তানভীর মোলায়েম কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। বন্যা ভয়ে ভয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। আবির ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, শুধু হাতে পায়ের মাথায় ব্যান্ডেজ করা, তবে বিন্দাস আছে। সরি? ওবা সরি বলছো কেন? এমনি। ভাইয়া কি এখনো হাসপাতালে? হ্যাঁ, কালকে সম্ভবত বাসায় নিয়ে যেতে পারবো। মেঘ কোথায়? হাসপাতালেই আছে। আপনি কোথায়? আমি পার্টি অফিসে আসছি। তুমি কি করতেছো? ভার্সিটিতে আসছি। মেঘ কি আজ বাসায় যাবে না? ওর মনে হয় বাসায় ফোন রেখে আসছে, কথা বলতে পারছি না। আমি হাসপাতালে গিয়ে বনুকে ফোন দিবনে, তখন কথা বলে নিও। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করব? তোমার বন্ধুদের কথা বাদ দিয়ে যা ইচ্ছে জিজ্ঞেস করতে পারো। বন্যার মুখ বন্ধ হয়ে গেছে। গতরাতে তানভীর নিষেধ করেছিল, কিন্তু ভার্সিটিতে এসে দুই বন্ধুকে না পেয়ে বন্যার মনটা খুঁতখুত করছে। তাই তানভীরকে জিজ্ঞেস করবে ভেবেছিল, অথচ তানভীর আগে থেকে সাবধান করে ফেলেছে। বন্যা ধীর কণ্ঠে বলল, আচ্ছা রাখি এখন। কি যেন জিজ্ঞেস করতে চেয়েছিলে? কিছু না, ভালো থাকবেন। তানভীর মুচকি হেসে বলল, তুমিও ভালো থেকো, আর কোনো সমস্যা হলে জানিও। বন্যা কল কাটতে কাটতে ঘুরতে নিল। আচমকা এক ছেলের সঙ্গে ধাক্কা লাগতে যাচ্ছিল। ছেলেটা দ্রুত সরে গিয়ে ভারী কণ্ঠে বলল, এই যে খুকি, কানা নাকি, দেখে চলতে পারো না? বন্যা ফোন কানে নিয়ে চোখ তুলে তাকালো। ছেলেটা বেশ ফর্সা, বন্যার তুলনায় হাইট অনেকটা বেশি। চোখে সাদা গ্লাস, চুলগুলো গুছানো, পরনে শার্ট, তার উপর অ্যাপ্রন। বন্যা ছেলেটার দিকে তাকিয়ে কপাল কুঁচকালো। ছেলেটা বিপুল চোখে বন্যার দিকে তাকিয়ে মুচকি হাসল। তানভীর ফোনের ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে শুধালো, কে ধমক দিয়েছে? বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, চিনি না, রাখছি। ছেলেটা কয়েক মুহূর্ত স্থির থেকে বন্যার দিকে তাকিয়ে তাকিয়ে চলে যাচ্ছে। বন্যা সূক্ষ্ম নেত্রে ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটার চালচলনের হঠাৎ পরিবর্তন দেখে বন্যার মনে খটকা লাগছে। তাছাড়া বন্যা যেখানে দাঁড়িয়েছিল, সেখান দিয়ে সচরাচর কেউ হাঁটাচলাও করে না। তবে ওই ছেলে কেন এদিকে আসবে? ছেলেটাকে দেখেই বোঝা যাচ্ছে ক্লাসের দিক দিয়ে সিনিয়র হবে, কিন্তু আগে কখনো এই ছেলেকে দেখছে কিনা সেটা মনে করতে পারছে না। ছেলেটা অনেক দূর চলে গেছে। বন্যা আবারও ঘাড় ঘুরিয়ে তাকালো। বন্যার হঠাৎই মিনহাজের সাথে প্রথম দেখার ঘটনা মনে পড়ে গেছে। মিনহাজ ইচ্ছাকৃত ধাক্কা দিয়ে এসে নিজেই যেমন ভাব নিয়েছিল, তেমন ওই ছেলেও নিজেই অন্য রাস্তায় এসে আবার ধমক দিয়ে বসলো। বন্যার এখন নিজের ওপর বড্ড রাগ হচ্ছে। একটু আগে বিষয়টা খেয়াল করলে ছেলেটাকে অন্ততপক্ষে দুটো কথা বলতে পারতো। তানভীর পুনরায় কল করেছে। বন্যা কল রিসিভ করা মাত্রই তানভীর আতঙ্কিত কণ্ঠে শুধালো, কি হয়েছে? কে কি বলেছে? তেমন কিছু না, সত্যি কথা বলো। আমি আসবো? আরে না, সত্যি কিছু হয়নি, আপনাকে আসতে হবে না। আরিফ শিওর? ইয়েস। ঠিক আছে, ক্লাস শেষ করে বাসায় চলে যেও। জি, রাখছি। বন্যা কল কেটে আবারও তাকালো। ততক্ষণে ছেলেটা কোথায় যেন চলে গেছে।
এর মধ্যে লিজা আর মিষ্টি এসে বন্যার মাথায় গাঁটটা মেরে উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করল, তুই কি ওই লিফাত ভাইয়ের প্রেমে পড়েছিস? বন্যা কপাল কুঁচকে রাশভারী কণ্ঠে শুধালো, লিফাত ভাই আবার কে? লিজা হেসে উত্তর দিল, এই যে একটু আগে যার সাথে কথা বলছিলি, যার দিকে এই মাত্রই তাকিয়েছিলি, তিনি হচ্ছেন লিফাত ভাইয়া। চতুর্থ বর্ষের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ফার্স্ট বয়। উনি যে কত মেয়ের ক্রাশ তার কোনো হিসেব নেই। এমনকি আমারও ক্রাশ। তা কি কথা বলছিলে রে? বন্যা রেগে বলল, কোনো কথা বলিনি। তোর ক্রাশের সাথে কথা বলতে আমার বয়েই গেছে। আর একটা কথা, তোর ক্রাশের ক্যারেক্টারের সমস্যা আছে, বুঝলি? লিজা দাঁতে দাঁত চেপে কটকট করে বলল, তুই আমার ক্রাশকে নিয়ে একদম বাজে কথা বলবি না। বলতে চাইও না, এমনকি তোদের সাথেও কথা বলতে চায় না। বাই। বন্যা ক্লাসে চলে গেছে। বন্যার পিছু পিছু মিষ্টি আর লিজা ছুটছে। এদিকে আলী আহম্মদ খান চলে যাওয়ার পর ২-৩ ঘন্টা মাহমুদা খান হাসপাতালে ছিলেন। আবিরকে যতটা সম্ভব বুঝিয়েছেন। মালিহা খান আজ কম বেশি কথা বলেছেন। হালিমা খানের সাথেও পরিচিত হয়েছেন। প্রায় ১টার দিকে ওনারা বাসার উদ্দেশ্যে চলে গেছেন। মালিহা খান আর হালিমা খান দুজনেই বাসায় যাওয়ার জন্য বলেছেন, কিন্তু প্রত্যুত্তরে মাহমুদা খান কিছুই বলেনি। এত বছরের দূরত্বের পর হুট করে ওই বাড়িতে চলে যাওয়া ওনার কাছে স্বাভাবিক বিষয় না। এই বাড়ির সাথে জড়ানো আবেগগুলো কেমন যেন শক্ত পাথরে মুড়িয়ে আছে। সেই পাথর না গললে স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠা অসম্ভব ব্যাপার। আলী আহমদ খান মুখ রক্ষার খাতিরে বোনকে বাসায় যেতে বললেও দুই ভাবি খুব আন্তরিকতার সহিত বাসায় যাওয়ার জন্য বলেছেন। দুপুরের পরপরই ইকবাল খান, আকলিমা খান, মিম আদি হাসপাতালে আসছে। আবিরের অসুস্থতার কথা তানভীর বলতে চায়নি। তবে ইকবাল খান বারবার জেরা করায় বাধ্য হয়ে বলেছেন। বলতে দেরি হলেও তাদের রওনা দিতে দেরি হয়নি। মিম আর আদি সারা রাস্তা কেঁদে কেঁদে এসেছে। আবিরের সাথে মিম খুব বেশি কথা বলে না। হুটহাট দেখা না হলে মিম ইচ্ছাকৃত সামনেও পড়ে না। তবে ভাইয়ের প্রতি ভালোবাসা কোনো কমতি নেই তার। অন্যদিকে আদির একমাত্র আবদার করার জায়গা আবির। বাইরে থাকাকালীনও ভিডিও কল দিয়ে প্রতিনিয়ত কথা বলতো। ভাইয়া এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো, কবে আসবা? এখনো তাই করে। হাসপাতালে এসে আবিরের অবস্থা দেখে দুই ভাই বোনই থ মেরে গেছে। মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ দেখে আটকে উঠল। এমন অবস্থায় বাস্তবে কাউকে দেখেনি তারা। এই প্রথমবার আবিরকে দেখছে। আকলিমা খান অনেক বেশি আতঙ্কিত হয়েছেন। আবিরকে দেখে আর্তনাদ করে উঠেছেন। ইকবাল খান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, কিছু বলতে পারছে না। ওনার চোখে ভেসে উঠেছে বহু বছর আগে আলী আহমদ খান অ্যাক্সিডেন্টের পরের দৃশ্য। তখন আলী আহমদ খান অ্যাক্সিডেন্ট করে প্রায় ৬ মাস বিছানায় ছিলেন। একই রূপে নিজের ভাইপোকে কখনো দেখতে হবে, এটা ইকবাল খান কখনো কল্পনাও করেনি। ইকবাল খান তাড়াতাড়ি আবিরের রিপোর্ট চেক করতে লাগলেন, হাত পায়ের অবস্থা বোঝার জন্য। মাথায় চাপ বেশি খেলেও হাতে আর পায়ে খুব বেশি সমস্যা নেই। ২১ দিন বেড রেস্ট থাকলে আশা করা যায় ঠিক হয়ে যাবে। দুপুর পেরিয়ে সন্ধ্যা হতে চলল। দুপুরে সবাই অল্প স্বল্প খেয়েছে, কিন্তু মেঘ কিছুই খায়নি। সেই যে আবিরের পায়ের কাছে বসেছিল, সারাদিন যাবৎ সেখানেই বসে আছে। দু হাতে দুই হাঁটু আঁকড়ে ধরে হাঁটুর ওপরও মাথা কাত করে আমত্ত আখিতে আবিরের মুখে চেয়ে আছে। নাক অবধি ওড়না টানা, আখি যুগল স্থির। প্রয়োজনের বাইরে একবারের জন্য পলক ফেলছে না। কখনো কখনো চোখের কার্নিশ দিয়ে অনর্গল গড়িয়ে পড়ছে নোনা জল। অতি সপ্তপর্ণে চোখের পানি মুছে আবারও চেয়ে আছে আবিরের দিকে। সারাদিনে খাবো না ব্যতীত মেঘের মুখ থেকে আর কোনো কথা বের হয়নি। সকাল থেকে আবির ক্ষণে ক্ষণে মেঘকে দেখছে, কিন্তু আজ তার কিছু বলার সামর্থ্য নেই। আম্মু মামুনির সামনে মেঘকে যে দুটা কথা বলবে, সেই পরিস্থিতিও নেই। কেউ আবিরের পাশ থেকে উঠে যাচ্ছেও না। বিকেলে হালিমা খান আকলিমা খানদের সাথে বাসায় গিয়ে রাতের জন্য রান্না করে সন্ধ্যায় আবার হাসপাতালে আসছেন। ইকবাল খানও সাথে আসছেন। আলী আহমদ খান অফিস থেকে সরাসরি হাসপাতালে আসছেন। মালিয়া খান আর মেঘ দুজনে সারাদিন হাসপাতালে ছিল। আবির ঘুমাচ্ছে দেখে কেউ ডাকেনি। হালিমা খান এসে মেঘকে খাওয়ানোর চেষ্টা করেছেন। আলী আহমদ খান নিজেও দুবার খাওয়ার জন্য বলেছেন, কিন্তু মেঘ নিশ্চুপ বসে আছে। বাধ্য হয়ে হালিমা খান তানভীরের নম্বরে কল দিয়েছে। তানভীর কল রিসিভ করতেই হালিমা খান বিরক্তি ভরা কণ্ঠে বলল, কোথায় তুই? তানভীর উত্তর দেওয়ার আগে হালিমা খান পুনরায় বলে উঠলেন, যেখানেই থাকিস হাসপাতালে এসে তোর বোনকে খাইয়ে রেখে যা। আমি তোর বোনের সাথে আর পারবো না। আচ্ছা, আসতেছি। তুমি কিন্তু বোনের সাথে রাগারাগি করো না। তোর আর তোর বাপের আদরে মেয়েটা যে দিন দিন আরো বেশি জেদি হইতেছে। আমি এখনই আসতেছি। ২০ মিনিটের মধ্যে তানভীর হাসপাতালে আসছে। মেঘ তখনও গুটিসুটি মেরে বসে আছে। তানভীর ঢুকতেই মেঘ নড়ে চড়ে বসল।
তানভীর ভারী কণ্ঠে বলল, খাচ্ছিস না কেন? খিদে নেই বললেই হলো। তানভীর প্লেটে খাবার বেড়ে মেঘের সামনে ধরতেই মেঘ খাবো না বলে তানভীরের দিকে তাকালো। তানভীরের অগ্নিদৃষ্টি দেখে মেঘ কিছু বলার সাহস পেল না, চুপচাপ খাওয়া শুরু করলো। তানভীরও মেঘের সামনে চেয়ার নিয়ে বসে আছেন। তানভীর চাইলেও মেঘকে কিছু বলতে পারছে না, আবার না বলেও থাকতে পারছে না, কারণ মেঘের ওরকম আচরণ বাসার মানুষের চোখে সন্দেহ সৃষ্টি করবে। সবাই যখন নিজেদের মধ্যে কথা বলছিল, এই ফাঁকে তানভীর দু একবার মেঘের বাসায় যাওয়ার কথা বলেছে, ঠান্ডা মাথায় বুঝিয়েছেও, কিন্তু মেঘ মাথা দিয়ে না না করেই যাচ্ছে। তানভীর যখন বুঝতে পেরেছে মেঘকে রাজি করানো সম্ভব না, তখন বাধ্য হয়ে মালিয়া খানকেও থাকতে বলেছে। মেঘ, মালিয়া খান আর তানভীর ছাড়া বাকিরা সবাই বাসায় চলে গেছে। রাকিব অফিস শেষ করে হাসপাতালে আসছে, তবে মালিয়া খান উপস্থিত থাকায় কেউ কোনো প্রকার উল্টাপাল্টা কথা বলছে না। তানভীর আর রাকিব কিছুক্ষণ বসে তারপর বেরিয়ে গেছে। অনেকক্ষণ পর তানভীর 2 কাপ চা নিয়ে রুমে আসছে। 1 কাপ মালিয়া খান, আরেক কাপ মেঘকে দিয়ে তানভীর নিজের ফোনটা মেঘকে এগিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোর বান্ধবীর সাথে একটু কথা বলিস। মেঘ চায়ের কাপে চুমুক দিতে গতকালের ঘটনাগুলো ভাবছে আর মনে মনে নিজেকে বকা দিচ্ছে। গতকাল হাসপাতালে আসার পর থেকে মেঘের মস্তিষ্কে আবির ভাই ব্যতীত আর কেউ নেই। দু একবার বন্যার কথা মনে হলেও ফোন বাসায় ফেলে আসে, কল দিতে পারছিল না। মেঘ চা শেষ করে রুম থেকে বেরিয়ে বন্যাকে কল দিয়েছে। মেঘ বলল, আসসালামু আলাইকুম। বন্যা বলল, ওয়ালাইকুম আসসালাম। কিরে, কেমন আছিস? শুনলাম তোর আবির ভাই অ্যাক্সিডেন্ট করেছে, এখন কেমন আছে? মেঘের গলা দিয়ে কথা বের হচ্ছে না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বন্যা শান্ত স্বরে বলল, এই মেঘ, কাঁদছিস কেন? মেঘ কাঁদতে কাঁদতে বলল, আজ আমার জন্য আবির ভাইয়ের এই অবস্থা হয়েছে। আমি কেন এমন করলাম? আমি এত বোকা কেন বন্যা? বন্যা মোলায়েম কণ্ঠে বলে উঠল, তুই বোকা না, তোর মনটা খুব অস্থির। থাক, কাঁদিস না। ভাইয়া এখন কেমন আছেন বল। ডাক্তার 21 দিন বেড রেস্টে থাকতে বলেছেন। 21 দিন পর আবার টেস্ট করলে বোঝা যাবে ঠিক হয়েছে কিনা। কালকে নাকি বাসায় নিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু কিন্তু কি? উনি গতকাল থেকে আমার সাথে কোনো কথা বলছে না। হঠাৎ চোখে চোখ পড়লে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেন। আমি কি করব এখন? ওনার রাগ করাটা অস্বাভাবিক কিছু নয়। এক ছেলের সাথে খেলেছিলি বলে ক্লাস 5-এ থাকাকালীন যেই লোক তোর গালে থাপ্পড় মারতে পারেন, সেখানে তুই এক ছেলেকে ভালোবাসিস বলার পর কিভাবে ভাবছিস পরিস্থিতি শান্ত থাকবে? উনি আমায় থাপ্পড় মারলেও আমি এতটা কষ্ট পেতাম না, যতটা কষ্ট এখন হচ্ছে। নিজের ওপর আর মিনহাজের ওপর এত রাগ হচ্ছে। এখন অন্ততপক্ষে শান্ত থাকিস প্লিজ। আর কোনো ভুল করিস না। তোর ভাই মিনহাজদের সাথে যা করার করে ফেলেছে। মানে? গতকাল থেকে মিনহাজদের কোনো খোঁজ নেই, ফোন বন্ধ, আজ ক্লাসেও আসেনি। তোর ভাই বলেছে 3 দিন পর নাকি ওদের খোঁজ পাবো। আমাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করতে নিষেধও করেছে। কি বলছিস এসব? ঠিকই বলছি। তুই ভুলেও এই প্রসঙ্গে কিছু বলিস না। গতকাল থেকে তোদের টেনশনে আমি ঘুমাতে পারছিলাম না। মেঘ আর বন্যা প্রায় 30-40 মিনিট কথা বলার পর ফোন রেখে তানভীরকে ফোন দিয়ে আসছে। কোনো রকমে রাত কাটিয়ে সকাল থেকে আবিরকে বাসায় নিয়ে যাওয়ার তোড়জোড় লেগেছে। ডাক্তার চেক আপ করে রিলিজ দেওয়া মাত্রই বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই অবস্থায় সিঁড়ি দিয়ে ওঠানামা করতে সমস্যা হবে বিধায় আবিরের জন্য নিচের একটা গেস্ট রুম গোছানো হয়েছে। আপাতত কিছুদিন এখানেই থাকবে, পা ঠিক হলে ওপরে চলে যাবে। মেঘও নিজের রুমে চলে গেছে। আবিরের দিকে যতবার তাকাই ততবারই মেঘের নিজের প্রতি ঘৃণা হয়। মেঘ বাসায় ফিরে সেই রুমে ঢুকেছে সন্ধ্যার পর হয়ে গেছে, অথচ মেঘ একবারের জন্যও নিচে আসছে না। আজ 2-3 বার দরজা পর্যন্ত গিয়ে মেঘকে ডেকে এসেছে, কিন্তু মেঘ আসে না। বাধ্য হয়ে মিম মেঘের দরজায় গেল। দরজার সামনে থেকে আপু বলে ডাকতে ডাকতে ভেতরে ঢুকলো। মেঘ টেবিলের ওপর 2 হাতে মাথা ঠেকিয়ে বসে আছে। চুল এলোমেলো থাকার কারণে মেঘের মুখ দেখার অবস্থা নেই। মিম কাছে এসে ডাকলো, আপু। মিম কয়েক মুহূর্ত পর বুঝতে পারলো মেঘ ফুপাচ্ছে। মিম যথাসাধ্য মেঘের চুলগুলো ঠিক করতে করতে মলিন স্বরে বলল, আপু তোমার কি হয়েছে? কাঁদতেছো কেন? মেঘের কান্নার তীব্রতা বাড়ছে, আরো বেশি ফুপাচ্ছে। মিম আতঙ্কিত কণ্ঠে মেঘকে ডাকতে লাগলো। মেঘ অনেকক্ষণ পর মুখ তুলে তাকালো। কান্নার তোপে মেঘের মুখ লাল টকটকে হয়ে গেছে, চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। বাধাহীন এই জলের ধারার কোনো অন্ত নেই। মিম অবুঝ মেয়ের মতো চেয়ে আছে, প্রশ্ন করার ভাষা হারিয়ে ফেলেছে। মেঘ আচমকা মিমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো।
মিমের মন ব্যাকুল হয়ে আছে। অনেকক্ষণ পর মৃদুস্বরে শুধালো, আপু কাঁদছো কেন? কি হয়েছে তোমার? প্লিজ বলো আমাকে। মেঘ কাঁদতে কাঁদতে বলা শুরু করলো, আমি আবির ভাইকে অনেক ভালোবাসি। আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। ওনার অস্তিত্ব ব্যতীত আমি আমার সত্তা কল্পনা করতে পারি না। আমার সামান্য ভুলের কারণে আজ আবির ভাইয়ের এই অবস্থা। আমি নিজেকে ক্ষমা করতে পারবো না রে। বিস্ময়ে মিমের চোখ ৩ গুণ বড় হয়ে গেছে। মিম আশ্চর্য নয়নে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, তুমি আবির ভাইয়াকে ভালোবাসো? হুম। কবে থেকে? দেশে আসার পর থেকেই। মিম আর্তনাদ করে উঠল, তুমি আমাকে এতদিনে বলতেছো? মেঘ কাঁদতে কাঁদতে বলল, আমি এখন কি করব? ওনার সামনে যাওয়ার সাহস পাচ্ছি না। কেন? তুমি কি ভাইয়ের মাথা ফাটাইছো নাকি? আমার জন্য উনি অ্যাক্সিডেন্ট করছেন। মিম বলল, হ্যাঁ বলেছো তোমায়, ভাইয়ের কপালে অ্যাক্সিডেন্ট লেখা ছিল তাই করেছে, চলো তো। না, আমি যাব না। মিম দু হাতে মেঘের চোখের পানি মুছিয়ে শক্ত কণ্ঠে বলল, চলো আমার সঙ্গে, আমিও একটু দেখি ভাইয়ের সাথে তোমার কেমন মানাই। মেঘ সিক্ত আঁখিতে তাকিয়ে মলিন হাসল। মিম টানতে টানতে মেঘকে নিয়ে যাচ্ছে। মিমের টানের কারণে মেঘের আধখোলা চুল সম্পূর্ণ খুলে গেছে। আদরের রূপ কেমন যেন ফ্যাকাশে দেখা যাচ্ছে। মিম মেঘের হাত ধরে টানতে টানতে সিঁড়িতে এসে চিন্তিত কণ্ঠে বলল, আপু একটা প্রশ্ন করি? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, কি? তোমার আর আবির ভাইয়ের বিয়ে হলে আমি তোমাকে কি ডাকবো, আর আবির ভাইয়াকেই বা কি ডাকবো? কথা সম্পূর্ণ করার আগেই মেঘ এক হাতে মিমের মুখ চেপে ধরে রাগী স্বরে বলল, ভুলেও বাসার কারোর সামনে এ ধরনের কথা বলিস না। খুন করে ফেলবে আমায়। কেন? পরে বলবো। আচ্ছা ঠিক আছে। মিম আর মেঘ আবিরকে দেখার জন্য ড্রয়িং রুম পেরিয়ে গেস্ট রুমে আসছে। দরজায় দাঁড়িয়ে মিম হালকা করে কাশি দিল। আবির তখন পূর্ণ মনোযোগ দিয়ে ফোন দেখছিল। ফোনের স্ক্রিন জুড়ে আবিরের কাদম্বিনীর এক উজ্জ্বল ধৃষ্টতার বিচরণ। মুখে তার মিষ্টি হাসি, ডাগর ডাগর আখি জোড়া, তাতে গাঢ় করে কাজল রেখা টানা। আবির নেশাক্ত দৃষ্টিতে সেই ছবিটা দেখছিল। ছবির মালিক বহু বছর আগে আবিরের হৃদয়ে স্থান করে নিয়েছে। অকস্মাৎ শব্দ হয়, আবিরের ধ্যান ভেঙেছে। মুহূর্তেই ফোনটা রেখে চোখ তুলে তাকালো। সরাসরি নজর পড়ে মিমের দিকে। সূক্ষ্ম নেত্রে তাকাতেই মিমের পেছনে মেঘকে দেখতে পেল। মিম দরজা থেকে বলল, ভেতরে আসবো ভাইয়া? আয়। মিম মেঘকে নিয়ে ভেতরে ঢুকলো। মেঘ চিবুক গলায় নামিয়ে রেখেছে। মিম টুকটাক কথা বলছে, কিন্তু মেঘ মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে। মেঘের নীরবতা আবিরেরও সহ্য হচ্ছে না। তাই বাধ্য হয়ে মিমকে উদ্দেশ্য করে বলল, আম্মুকে বল আমায় খাবার দিতে। মিম আচ্ছা বলে মেঘের হাত ছেড়ে রুম থেকে বেরিয়ে গেছে। আবির কয়েক মুহূর্ত মেঘের দিকে তাকিয়ে রইল। কতক্ষণ যাবৎ মেঘকে দেখছে তার হিসেব নেই। হঠাৎ রাশভারী কণ্ঠে বলল, সারাদিন শেষে এতক্ষণে আমার কথা মনে পড়ল? মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। থরথর করে হাত পা কাঁপছে। আবির বারবার সূক্ষ্ম নেত্রে মেঘের দিকে তাকাচ্ছে। হঠাৎ মোলায়েম কণ্ঠে শুধালো, কি হয়েছে তোর? মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আই অ্যাম সরি আবির ভাই। কেন সরি কেন? আপনার এই অবস্থার জন্য আমি দায়ী। আবির চোখ ঘুরিয়ে এদিক সেদিক তাকিয়ে ঠাট্টার স্বরে বলল, কেন? তুই পেতনি সেজে আমাকে ধাক্কা মেরেছিলি নাকি? আবিরের এমন কথা শুনে মেঘ সহসা চোখ তুলে তাকালো। আবিরের মুখে হাসি দেখে মেঘ কপাল কুঁচকে আহাম্মকের মতো চেয়ে আছে। আবির মৃদু হেসে বলল, এখানে বস এসে। মেঘ চুপচাপ এসে বসল। কিছুক্ষণ নীরব থেকে মেঘ আবারও কান্না শুরু করে দিয়েছে। মেঘের কান্না দেখে আবির থতমত খেয়ে গেছে। তড়িঘড়ি করে বলল, এই, আর কত কাঁদবি? 2 দিন যাবৎ কেঁদেই যাচ্ছিস, এবার অন্তত থাম প্লিজ। মেঘের কান্না থামার কোনো লক্ষণ না দেখে আবির গম্ভীর কণ্ঠে বলে উঠল, এভাবে কেঁদে কি প্রমাণ করতে চাস? মানে? আমি তোকে মারি, তোকে কাঁদাই, এসব প্রমাণ করতে চাস? না। তাহলে এভাবে কাঁদছিস কেন? আমি কি মরে গেছি? মেঘ সঙ্গে সঙ্গে আবিরের মুখ চেপে ধরে হুংকার দিয়ে উঠল, আপনাকে সাবধান করে দিচ্ছি, মরার কথা কখনো মুখে নেবেন না। আবির আলতোভাবে মুখের ওপর রাখা মেঘের হাতের ওপর হাতটা রেখে কিছুটা সরিয়ে ঠোঁটে হাসি রেখে বলল, আর তুই যে এভাবে কাঁদছিস সে বেলায়? মেঘ কাঁদতে কাঁদতে আবারও বলা শুরু করলো, আমি ভুল করেছি, আমায় মাফ করে দেন প্লিজ। আমি আর কখনো এমন কাজ করব না। মিনহাজদের সঙ্গে আর কখনো কথা বলবো না। কারো সাথেই মিশবো না। আবির রাগান্বিত কণ্ঠে বলল, ভুল তুই না, বরং আমি করেছি। আমার সেই দিন বড় ভাইয়ের দায়িত্ব পালন করা উচিত ছিল। মেঘ চিৎকার করে উঠল, মানে?
আমার উচিত ছিল সামনে দাঁড়িয়ে মিনহাজের প্রপোজ করার স্টাইলটা দেখা, তাকে সাপোর্ট করা। আমার আসলে ওইভাবে রিয়্যাক্ট করা ঠিক হয়নি। সরি। আমি সুস্থ হলে তাকে বলিস আবার তোকে প্রপোজ করতে। জীবনেও না। আমি আর কথাই বলবো না। আর আপনি প্লিজ আজে বাজে কথা বলবেন না। আজে বাজে কথা কি বললাম? কিছু না। এমন সময় মিম খাবার নিয়ে ভেতরে ঢুকলো। আবিরের হাতে মেঘের হাত দেখে মিম জোরে গলা খেকেড়ে দিয়ে, আমি আসতে পারি? আবির তড়িঘড়ি করে মেঘের হাত ছেড়ে দিল। মেঘও কিছুটা নড়ে চড়ে বসেছে। মিম খাবারটা টেবিলে রেখে যেতে যেতে ঠাট্টার স্বরে বলল, আমি এখন চলে যাচ্ছি, পরে আবার আসবো কিন্তু। মেঘ টেবিল থেকে প্লেট নিয়ে আবিরের দিকে এগিয়ে ধরল। খাইয়ে দিবে নাকি আবির ভাই নিজে নিজে খেতে পারবেন, এ নিয়ে কনফিউশনে পড়ে গেছে। আবির ভুরু কুঁচকে ভারী কণ্ঠে বলল, খাইয়ে দে। মেঘ ঢোক গিলে উষ্ঠস্বরে শুধালো, আমি খাইয়ে দিব? আশেপাশে কি আমার বউকে দেখতে পাচ্ছিস? পেলে আমার বউকে প্লেটটা দে, সে না হয় খাইয়ে দিবে। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, হয়েছে, বউকে খুঁজতে পারবো না। সারাদিন বউ বউ করলে আমার আব্বুর কাছে দিয়ে বিচার দেব। কি বিচার দিবি? বলবো আপনি পাগল হয়ে গেছেন। বলিস, আমিও বলবো। কি বলবেন? তোকে যে রাস্তাঘাটে মানুষ প্রপোজ করে বেড়ায় সেটাই বলবো। আমাকে প্রপোজ করেনি। আর যদিও করে তাতে আপনার কি? আপনার মতো তো না। আপনি যে গোপনে বউ বাচ্চা রেখেছেন, তার মানে আমার বউ বাচ্চা আছে এটা তুই মেনে নিচ্ছিস? না, জীবনেও মানব না। আবির হেসে বলল, এখন কি খাওয়াবেন? হুম। মেঘ আবিরকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে। ফাঁকে ফাঁকে আবির ফুপির বিষয় নিয়ে টুকটাকি কথা বলছে। এখন বাসায় আনলে ঠিক হবে কিনা, কিভাবে আনবে সেসব বিষয়ে কথা বলছে। মেঘের খাওয়ানোর শেষে চলে যেতে নিলে মিম আবারও ছুটে আসছে। মিটিমিটি করে হেসে বলল, এত তাড়াতাড়ি খাওয়ানো শেষ? মেঘ মিমের মাথায় গাঁটটা মেরে রাগে স্বরে বলল, রুমে চল, তোর ঠোঁট দুটো সেলাই করতে হবে। মিম হেসে আবিরকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া এখন ঘুমাও তুমি, আমরা চলে যাচ্ছি। মেঘেরা যাওয়ার কিছুক্ষণ পর আলী আহমদ খান আবিরকে দেখতে রুমে আসছেন। সাথে মালিয়া খানও এসেছেন। আবির আলী আহমদ খানকে উদ্দেশ্য করে বলল, আব্বু একটা কথা বলবো। বলো। আপনি কি ফুপিকে বাসায় আনতে চাচ্ছেন? আমি আসতে বলেছি, তার ইচ্ছে হলে আসবে। এভাবে বললে ফুপি কোনোদিনও আসবে না। ভুলে যাবেন না উনি আপনারই বোন। আপনি যদি সত্যি চান ফুপি বাসায় আসুক, তাহলে ফোন দিয়ে ভালোভাবে দাওয়াত দেন। ফুপিদের বাসায় সবাইকে নিয়ে আসতে বলুন। আর যদি না চান, তবে ভবিষ্যতে মুখ রক্ষার্থে কখনো দাওয়াত দেবেন না প্লিজ। আলী আহমদ খান গুরুভার কণ্ঠে বললেন, তোমার ফুপিকে আসতে বলেছি, প্রয়োজনে আবার বলবো, কিন্তু তোমার ফুপাকে কিছু বলতে বলো না আমায়। এই একটা মানুষের জন্য আমার পরিবারটা ধ্বংস হয়ে গেছে, তাকে কখনো ক্ষমা করতে পারবো না আমি। মালিহা খান ঠান্ডা কণ্ঠে বললেন, আর কতদিন মনের ভেতর বিদ্বেষ পুষে রাখবেন? এবার অন্তত সবকিছু ঠিক করে নিন। তোমরা কি চাইছো, আমি নিজে থেকে সব ভুলে ওই লোকের সাথে কথা বলি? আবির তপ্ত স্বরে বলল, না, মনের বিরুদ্ধে আপনাকে কিছু করতে বলছি না। আপনি ফুপিকে সত্যি বাসায় আনতে চাইলে ফুপিকে কল দিয়ে ভালো মন্দ কথা বলে দাওয়াত দেবেন। আসার সবাইকে নিয়ে আসতে বলবেন, এইটুকুই। আমার কাছে ওদের কারো নাম্বার নেই। নাম্বার আমি সংগ্রহ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দাও। সকালবেলা খাবার টেবিলে আবির আর মোজাম্মেল খান ব্যতীত সবাই উপস্থিত। আলী আহমদ খান খাবার শেষ করে স্বাভাবিক কণ্ঠে শোধালেন, তোমাদের ফুপিকে বাসায় দাওয়াত দিতে চাচ্ছি। এ ব্যাপারে তোমাদের কোনো মতামত থাকলে বলতে পারো। খুশিতে গদগদ হয়ে মেঘ বলল, কোনো মতামত নেই, ফুপি আসলেই হবে। তানভীরের সরল স্বীকারোক্তি, আপনার বোনকে আপনি বাসায় আনতে চাচ্ছেন, এ ব্যাপারে আমাদের মতামতের থেকে আপনার মতামতটা বেশি গুরুত্বপূর্ণ। আব্বু, আপনি কাকামণি প্রয়োজনে আম্মুরা আছেন, ওনাদের সাথে কথা বলেন। আপনারা যা সিদ্ধান্ত নেওয়ার নিতে পারেন। আমরা আমাদের সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া তোমার আব্বু আজ আসবে, অবশ্যকতায় আবার আলোচনা করব। কিন্তু আমার কথা হচ্ছে, তারা আসলে তোমাদের সাথে কেমন আচরণ করবে? তানভীর মৃদু হেসে বলল, সে বিষয়ে আপনার টেনশন করতে হবে না। আমি আমার বোন কিংবা আদি ওনাদের মনে আঘাত দেওয়ার মতো কোনো প্রকার খারাপ আচরণ করব না। আপনি এবং এই বাড়ির সম্মান রক্ষার্থে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। মিম এবং আদিও তানভীরের সঙ্গে তাল মেলালো। মিম আর আদিকে মেঘ অনেক আগে থেকেই ফুপির কথা বলেছে, ফুপাতো ভাই বোনদের কথা বলেছে। তাদের সাথে পরিচিত হতে মিম আর আদি খুবই এক্সাইটেড। মোজাম্মেল খান দুপুরের পরপর বাসায় আসছেন।
এসেই সরাসরি আবিরের রুমে চলে গেছেন। আলী আহমদ খান ছেলের প্রতি অতিরিক্ত ভালোবাসার কারণে আবিরকে কিছু না বললেও মোজাম্মেল খান একাই সেই ঝাঁজ মিটিয়েছে। টানা ২ ঘন্টা আবিরের ওপর রাগ ঝেড়েছেন। বহু বছর আগে আলী আহমদ খানের অ্যাক্সিডেন্টের ইতিহাস থেকে শুরু করে বর্তমানের পর্যন্ত প্রতিটা ঘন্টার নিগাড় বর্ণনা দিয়েছেন। হালিমা খান দু একবার থামানোর চেষ্টা করেছেন, কিন্তু এতে করে লাভ হয়নি, বদলে উল্টো ক্ষতি হয়েছে। মোজাম্মেল খানের রাগ আরও কয়েক গুণ বেড়ে গেছে। তানভীর যেমন আবিরের প্রতি কনসার্স, তেমন মোজাম্মেল খানও বড় ভাইয়ের অতিশয় ভক্ত। আলী আহমদ খানের এত বছরের পরিশ্রম, এই পরিবারের প্রতি অগাধ ভালোবাসা, সবটা মোজাম্মেল খানের খুব কাছ থেকে দেখা। আবির আর তানভীরের দুজনের ছন্নছাড়া আচরণে আলী আহমদ খান আর মোজাম্মেল খান দুজনে অনেক বেশি চিন্তিত। কাজের চাপে আবির একটু একটু সিরিয়াসনেস দেখা গেলেও তানভীর বরাবরই গাছাড়া ভাবে চলে। তার ওপর আবির ইচ্ছাকৃত তানভীরকে আরও বেশি আগলে রাখে, যা মোজাম্মেল খানের একেবারেই পছন্দ না। আবিরের পাশাপাশি তানভীরও যদি পূর্ণ মনোযোগ দিয়ে পারিবারিক ব্যবসাটা সামলাতো, তাহলে এতদিনে তাদের অবস্থান আরও ওপরে থাকতো। একমাত্র ছেলের প্রতি মোজাম্মেল খানের ভালোবাসা যেমন আছে, তেমনি দুশ্চিন্তার অন্ত নেই। আবির পড়াশোনায় ভালো, কাজেও খুব মনোযোগী, কিন্তু তানভীর সম্পূর্ণ উল্টো। বর্তমানে যা করছে তাতে যদিও গুরুত্ব না থাকে, তবে ছেলের ভবিষ্যতে কি হবে সেই নিয়ে দুশ্চিন্তা করেন প্রতিনিয়ত। সবকিছুর বহিঃপ্রকাশ ঘটেছে আজ আবিরের সামনে। আবির চুপচাপ মাথা নিচু করে চাচ্চুর সব কথা শুনছে। আবির চাইলেও এখন কিছু বলতে পারবে না। একটা কথা বলতে গেলে মোজাম্মেল খান আরো 10টা কথা শোনাবেন, এবং তার থেকে বরং চুপ থাকাই শ্রেয়। আবির নিজের মনকে বোঝাচ্ছে, আবির আর যাই করিস না কেন, শ্বশুরের সাথে কখনো তেড়ামি করিস না। আবির, ধৈর্য রাখতে হবে। 2 ঘন্টা কেন, আরো 3 ঘন্টা বকলেও সহ্য করে নিতে হবে। শ্বশুরকে রাগালে বউকে আর নিজের করে পাবি না। সো বি কেয়ারফুল আবির। এর মধ্যে মেঘ আবিরের জন্য 1 গ্লাস দুধ নিয়ে আসছে। আব্বুর রাগ দেখে মেঘের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। দুধ নিয়ে ভেতরে আসবে নাকি চলে যাবে বুঝতে পারছে না। চলে যাওয়ার জন্য এক পা বাড়িয়ে আবারও দাঁড়িয়ে পড়ল। মেঘ মনে মনে আওড়ালো, আজ আমার জন্য আবির ভাইয়ের এই অবস্থা। আব্বু ওনাকে একা বকবেন কেন? আমিও তো বকা খাওয়ার অর্ধেক অংশীদার। মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও রুমের দিকে পা বাড়ালো। কারো উপস্থিতি বুঝতে পেরে মোজাম্মেল খান সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে তাকালেন। মেঘের হাতে দুধের গ্লাস থরথর করে কাঁপছে। মেঘ অন্য হাত দিয়ে শক্ত করে গ্লাসটা ধরে রেখেছেন। মোজাম্মেল খান মেঘকে দেখে একটু থামলেন। ফোঁস করে শ্বাস ছেড়ে রাগী স্বরে বললেন, তারা এক একদিন এক একজন অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকবে, আর ঘর আর গোষ্ঠী মিলে তাদের সেবা করবে। কারো কারো আরো বেশি সেবা করো। দুধের সাথে আপেল, আঙুর, কলাও নিয়ে আসতা। মেঘ একগাল হেসে বলল, সব রেডি করা আছে। দুধ খাওয়া শেষ হলে ওইগুলো নিয়ে আসবো। মোজাম্মেল খান তীব্র বিরক্তি আর বিদ্রুপের স্বরে কথাটা বলেছিলেন, অথচ মেঘ তা বুঝতে না পেরে উল্টো সাবলীল ভঙ্গিতে অচতুর স্বীকারোক্তি দিয়েছে। মেঘের উত্তর শুনে মোজাম্মেল খান কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইলেন। মেঘ উত্তর দেওয়ার পর নিজেই কনফিউশনে পড়ে গেছে। আব্বু কি ঠাট্টা করলো নাকি সিরিয়াসলি বলেছে, এটাই বুঝতে পারছে না। আবির মেঘের অবস্থা দেখে মিটমিটি হাসছে। মোজাম্মেল খান পুনরায় গম্ভীর কণ্ঠে আবিরকে উদ্দেশ্য করে কি যেন বলেছিলেন। মেঘ সে কথা বুঝেছে কিনা কে জানে। কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে বিড়বিড় করে বলল, অ্যাক্সিডেন্টের কারণে যে পরিমাণ রক্ত শরীর থেকে বেরিয়েছে তা পূরণ করতে দুধ, ডিম, ফল খাওয়াবো না তা কি আপনাকে বকা খাওয়াবো? মোজাম্মেল খান মেঘকে শুধালেন, তানভীর কোথায়? মেঘ চোখ আবিরের দিকে পড়তেই দেখলো আবির মাথা দিয়ে না করতেছে। মেঘ সহসা মাথা নিচু করে উত্তর দিল, জানি না। এর মধ্যে হালিমা খান ফল সাথে ডিম সিদ্ধ নিয়ে আসছেন। রুমে ঢুকতে ঢুকতে চড়া গলায় বললেন, তানভীর যেখানেই থাকুক, অন্তত এখন এখানে তাকে ডাকবো না। 2 ঘন্টা যাবৎ ছেলেটাকে ইচ্ছা মতো কথা শোনাচ্ছ। আর কত? আপনি এখন যান এখান থেকে। ফ্রেশ হয়ে আসুন, আপনাকে খেতে দিচ্ছি। আর ছেলেটাকেও শান্তিতে খেতে দিন। তানভীর ঘন্টাখানেক আগেই বাসায় আসছে। আবিরের রুমে আসতেও চেয়েছিল, কিন্তু হালিমা খান বারণ করেছেন। মোজাম্মেল খানের সামনে আবির আর তানভীর দুজনেই গুরুতর আসামি। দোষ যেই করুক না কেন, শাস্তি দুজনেরই প্রাপ্য। হালিমা খানের উদ্বেলিত কণ্ঠের কথাবার্তা শুনে মোজাম্মেল খান আর কথা বাড়ালেন না। নিজের রুমের দিকে চলে গেলেন। হালিমা খান আবিরের কাছে ফলের প্লেটটা রেখে মেঘকে উদ্দেশ্য করে বললেন, তুই বরং এখানে থাক, আমি তোর আব্বুর জন্য খাবার রেডি করি। মেঘ ঘাড় কাত করে হ্যাঁ সূচক সম্মতি জানালো। হালিমা খান চলে যেতে আবির ফলের প্লেটের দিকে তাকালো। হিমোগ্লোবিন বাড়ানোর জন্য যে যে ফল বেশি গুরুত্বপূর্ণ, সেই সব ফলে প্লেট ভর্তি করে নিয়ে আসছে।
আবির ভাবলেশীন কণ্ঠে বলল, এত ফল আনছিস কেন? কে খাবে? আপনি খাবেন। এত ফল খাইয়ে একদিনে আমার শরীর ঠিক করার প্ল্যান করছিস নাকি? একদিনে না পারলেও কিছুদিনে ঠিক করে ফেলবো ইনশাল্লাহ। আবির স্বস্তির কণ্ঠে বলল, এত খেতে পারবো না। যেইটুকু পারবো সেইটুকু খাবো। মেঘ মুচকি মুচকি হাসছে। মেঘের রহস্যময় হাসি দেখে আবিরের ভুরু যুগল নাকের গোড়ায় এসে রাশভারী কণ্ঠে শুধালো, এভাবে হাসার কারণ কি? মনের ভিতর কি চলছে? হুম? মেঘের মুচকি হাসি প্রখর হলো। বেশ কিছু সময় চলল মেঘের অবাধ হাসি। আবির বিস্তীর্ণ আখিতে চেয়ে আছে তার কাদম্বিনীর দুটি নেত্রে। আজ কতদিন পর আবিরের প্রিয়তমার অকৃত্রিম হাসি দেখছে, যাতে নেই কোনো রকমের কৃপণতা। দীর্ঘ সময় হাসির নিমিত্তে মেঘের চোখ দুটো টলমল করছে। গাঢ় কমলা রঙের একটা জামার সাথে সাদার মধ্যে হ্যান্ডপ্রিন্টের একটা ওড়না মেঘের গলায় জড়ানো। কমলা আর সাদার কম্বিনেশনে মেঘকে আজ অপরূপা লাগছে। সেই সাথে ঠোঁটগুলো আজ মাত্রা অতিরিক্ত লাল দেখা যাচ্ছে। চোখের নিচে কাজল কিছুটা লেপ্টে আছে। নিরবিচ্ছিন্ন হাসির কারণে মেঘ ঘামে চিকচিক করছে নাকের ডগা। কোনো রমণীর প্রেমে পড়ার জন্য এর চেয়ে বড় কারণ বোধহয় আর হয় না। মুগ্ধতায় আবিরের দুই চোখ আটকে আছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে। বাস্তব আর কল্পনা গুলিয়ে যাচ্ছে। মেঘ চেষ্টা করেও নিজের হাসি থামাতে ব্যর্থ হচ্ছে। দিশাবিশা না পেয়ে বাধ্য হয়ে নিজের মুখ চেপে ধরে হাসি থামানোর চেষ্টা করলো। আবির তখনও নীরের দৃষ্টিতে চেয়ে আছে। দৃষ্টির গভীরতা জুড়ে অবিশ্রান্ত ভালোবাসার সুবাস। মেঘের মোহময় জর্জরিত আবিরের হৃদয়। মেঘ হাসি থামিয়ে আবিরের দিকে তাকাতে আবির ভুরুজুরা নাচালো। মেঘ ঠোঁট বাঁকিয়ে মৃদুস্বরে বলল, আপনি এগুলো খাওয়া শুরু করুন, আমি আসছি। কোথায় যাচ্ছিস? আসতেছি এক্ষুনি। মেঘ কিছুক্ষণের মধ্যে দুটো প্লেট হাতে করে ফিরে আসলো। এক প্লেট ভর্তি ফল, আরেক প্লেট ভর্তি এক হালি সিদ্ধ ডিম। মেঘের ঠোঁটে হাসি রেখে প্লেট দুটি আবিরের সামনে রাখতে আবির বিষম খেয়ে উঠল। কাশতে কাশতে আবিরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। অলরেডি আবিরের সামনে এক হালি ডিম, এক প্লেট ভর্তি ফল, তার উপর মেঘ আরো এক হালি ডিম আর এক প্লেট ভর্তি ফল নিয়ে আসছে। আবির কাশতে কাশতে বলল, এই, এসবের মানে কি? মেঘ হেসে বলল, এই সবগুলো আপনি এখন খেয়ে শেষ করবেন। আর কোনো কথা আমি শুনতে চাই না। আবির বিপুল চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘের যত্ন দেখে মনে হচ্ছে একদিনে আবিরকে পুরোপুরি সুস্থ করে ফেলবে। শরীর থেকে যে পরিমাণ রক্ত বের হয়েছে তা একদিনে পূরণ করেই ছাড়বে। আবির মেঘের দিকে তাকিয়ে এক গ্লাস দুধ, এক হালি ডিম আর এক প্লেট ফল কোনো রকমে খেয়ে শেষ করেছে। মেঘ সূক্ষ্ম দৃষ্টিতে আবিরকে পরখ করছে, খাওয়াতে কোনো প্রকার গাফিলতি যেন না করতে পারে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ম্যাম, আমি একটু রেস্ট নিতে পারবো? বেশি কষ্ট হচ্ছে? আবির বলল, একটু, তবে আপনি বললে শেষ করে ফেলবো। থাক, পরে খেয়ে নিন, আমি এখন আসছি। আবির উদাসীন কণ্ঠে বলল, আচ্ছা। আলী আহমদ খান বাসায় ফিরে আবিরের থেকে নাম্বার নিয়ে গেছেন। মোজাম্মেল খান সহ বাকিদের সাথে কথা বলে অবশেষে মাহমুদা খানের নাম্বারে কল দিলেন। মাহমুদার ফোনে অলরেডি আলী আহমদ খানের নাম্বার ভাইজান লিখে সেভ করা, তাই চিনতে অসুবিধা হয়নি। কল দেওয়ার পর প্রথমবারে কল রিসিভ হলো। মাহমুদা খান কণ্ঠ খাদে নামিয়ে ধীর কণ্ঠে বললেন, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কোথায় আছিস? বাসায়। আবির কেমন আছে? আগের থেকে কিছুটা সুস্থ। ভাবিরা কেমন আছে? বাকিরা সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। যে কারণে তোকে ফোন দেওয়া। আগামীকাল তোদের বাসায় সবাইকে আমাদের বাসায় দাওয়াত। সবাইকে নিয়ে সকাল সকাল বাসায় চলে আসিস। আমার যেন দ্বিতীয়বার ফোন দিতে না হয়। ঠিক আছে ভাইজান। মাহমুদা খান ফোন রেখেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেছেন। আইরিন আর আরিফ মায়ের সাথে সাথে কাঁদছে। জন্মের পর থেকে মাকে দেখে আসছে, ভাইয়েরদের জন্য সবসময় কান্না করেন। ঈদ কিংবা কোনো উৎসব আসলেই তাদের মায়ের কান্না দেখতে হয়। ২৮ বছর পর খানবাড়িতে ঢোকার অনুমতি পেয়েছেন। সেই খুশিতে নিজের কান্না আটকে রাখতে পারছেন না। আলী আহমদ খানের রাগ এত সহজে কমে যাবে এটা কেউ কল্পনাও করতে পারেনি। আবিরও ভেবেছিল অন্ততপক্ষে ১-২ বছর চেষ্টা করলে হয়তোবা আব্বুর রাগ নিয়ন্ত্রণে আনা সম্ভব। কিন্তু বোনকে প্রথম দেখাতেই উনি সবাইকে ডেকে জানিয়ে দেবে, এটা কেউ ভাবেইনি। আজ সকাল থেকে খানবাড়ির অন্দরমহলের কাজের ধুম পড়েছে।
দুজন হেল্পিং হ্যান্ড, বাড়ির ৩ কর্ত্রী সহ মেঘ, মিম আদিও কাজে ব্যস্ত। মেঘ কাজের ফাঁকে ফাঁকে আবিরকে দেখে আসে। আবিরের হাত অনেকটাই ঠিক হয়েছে, তবে পায়ের ব্যথাটা এখন অনেক বেশি। আজ ৩ ভাই একসঙ্গে বাজার করতে বেরিয়েছেন। বোনের পছন্দ মতো মাছ থেকে শুরু করে সবজি, অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছে। মিম মেঘ মিলে চুপি চুপি একটা বরণডালাও সাজিয়েছে, যেটা মিমের রুমে লুকিয়ে রেখেছে। আবির সুযোগ মতো মেঘকে ডেকে ঠান্ডা মাথায় সব বুঝিয়ে দিয়েছে। মেঘ যেন কোনো প্রকার উচ্ছৃঙ্খল আচরণ না করে। আব্বু চাচুর প্রতি আবিরের বিন্দুমাত্র বিশ্বাস নেই। মেঘকে না আটকালে কখন কোন অঘটন ঘটাবে তার আশঙ্কায় আছে। মেঘকে প্রোটেক্ট করতে আজ আবিরও সামনে থাকতে পারবে না। তানভীর কখন কোন কাজে ব্যস্ত থাকবে তাও বলা যায় না। যদি ফুপির সাথে ফুপাকে দেখে আবিরের আব্বুর মাথা গরম হয়ে যায়, তাহলে সব ধ্বংস হয়ে যাবে। আবিরই বলেছিল ফুপিকে বাসায় আনার কথা, কারণ এখন আবিরের অসুস্থতার কারণে আলী আহমদ খানের মন এমনিতেই খুব নরম। এমতো অবস্থায় ফুপিকে না আনতে পারলে পরবর্তীতে কবে সুযোগ পাবে তা জানা নেই। প্রায় ১২টার দিকে ফুপিরা বাসায় আসছে। মেঘ নিচে থেকে চিৎকার করে মিমকে ডাকছে, অথচ মিম রুমে সাজুগুজু করতে ব্যস্ত। মাহমুদা খান, ওনার হাজবেন্ড, আইরিন, আসিফ, জান্নাত সবাই এসেছে। আসিফ গতকালই দেশে ফিরেছে। আবিরদের সারপ্রাইজ দেবে ভেবে কিছু জানায়নি। মিম বরণডালা নিয়ে আসছে না দেখে মেঘও ডাকাডাকি বন্ধ করে দিয়েছে। বাসায় ঢুকে সবাই আবিরকে দেখার জন্য আবিরের রুমে চলে গেছে। মেঘ গ্লাস হাতে নিয়ে আবিরের রুমে যাচ্ছে। এমন সময় মিম ওপরের বেলকনি থেকে ডেকে জিজ্ঞেস করলো, আপু ওনারা কোথায়? মেঘ রুষ্ট হয়ে বলল, ওনারা চলে আসছে। মেঘ আবিরের রুমে চলে গেছে। মিম কি বুঝলো কে জানে, দ্রুত রুমে চলে গেছে। সহসা এক হাতে বরণডালা নিয়ে অন্য হাতে পা অবধি ঢাকা লং ড্রেসের এক পাশ উঠিয়ে ছুটছে। মিমের পরনে গাঢ় জলপাই রঙের একটা গ্রাউন্ড ড্রেস, এক পাশে ওড়না, সেফটি পিন দিয়ে আটকানো। স্ট্রেট চুলগুলো কাঁধের নিচ পর্যন্ত পৌঁছেছে। মেঘ নিজেই মিমের চোখে আইলাইনার আর কাজল দিয়ে দিয়েছে। মিমের ঠোঁটে রঞ্জকও লাগিয়েছে। মিমের এক হাতে কালো ফিতার ঘড়ি, অন্য হাতে কতগুলো চুড়ি, এক পায়ে পায়েল, সাথে পুতুলওয়ালা নরম তুলতুলে স্যান্ডেল পরনে। এলোপাথারি দৌড়ের কারণে মিমের কাঁধ ছড়ানো চুলগুলো রীতিমতো লাফাচ্ছে। আশপাশে কোনো দিকে তাকানোর মতো সময় নেই। বরণডালা হাতে নিয়ে মেন গেট পার হতে আচমকা এক ছেলের সাথে ধাক্কা লাগতেই সামনের ছেলেটা দ্রুত সরে গেছে। মিমের হাতের বরণডালা সহ ফুলের পাপড়ি সব পড়ে গেছে। সাথে সাথে মিমও ধপাস করে নিচে পড়ে গেছে। ব্যথায় মিম চিৎকার করে উঠল, ও মাগো! চিকন লম্বা এক ছেলে ২ কদম এগিয়ে এসে শুধালো, ব্যথা পেয়েছো? মিম রাগে কটমট করে বলল, এই, কে আপনি? আমার বাসায় এসে আমাকে ফেলে দিয়ে আবার জিজ্ঞেস করেন ব্যথা পাইছি কিনা? আপনার সাহস তো কম না? আবারও আর্তনাদ করতে করতে বলল, উফ, আমি শেষ। ছেলেটা খ্যাপা স্বরে বলল, নিজেই দেখে চলতে পারে না, আবার আমায় দোষারোপ করছে। আমি কি তোমায় ফেলেছি নাকি? নিজের গায়ে জোর নেয়, আবার আমায় বলতে আসে। মিম এখনো মাটিতে পড়ে আছে। মিমের রাগ মাথায় উঠে যাচ্ছে। রাগে কটকট করতে করতে বলল, একদম গায়ের জোর নিয়ে কথা বলবেন না। আপনি ইচ্ছে করে আমায় ফেলাইছেন। আমি এক্ষুনি আমার ভাইয়াকে ডাকবো। এমন সময় মেঘ আসছে। দরজার সামনে মিমকে বসে থাকতে দেখে মেঘ কপাল কুঁচকে শুধালো, কিরে, তুই এখানে বসে আছিস কেন? মিম ফোঁস করে উঠল। গাল ফুলিয়ে মেঘের দিকে তাকিয়ে অভিযোগের স্বরে বলা শুরু করলো, আমি এখানে শুধু শুধু বসে আছি না, এই ছেলে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। মেঘ ছেলের দিকে তাকাতেই ছেলেটা নিরুদ্বেগ কণ্ঠে বলল, আপু বিশ্বাস করো, আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি। ভেতর থেকে কে ছুটে আসছে আমি কিভাবে বুঝবো? আমি ভেতরে ঢুকেছি, সে হুট করে সামনে চলে আসছে। আমি ভয় পেয়ে কিছুটা সরে গেছি, আর সে পড়ে গেছে। না আপু, উনি ইচ্ছে করেই ফেলেছে। তুমি ভাইয়াকে এক্ষুনি ডাকো। এই ছেলের বিচার করতে হবে। উফ, আমার কোমরটা মনে হয় ভেঙেই গেছে। মেঘ মৃদু হেসে বলল, আরিফ তুমি ভেতরে যাও। আরিফ ব্যস্ত কণ্ঠে বলল, আপু সত্যিই আমি ইচ্ছে করে ফেলিনি। মেঘ তপ্ত স্বরে বিড়বিড় করে বলল, বুঝতে পেরেছি, তবে একটু সাবধানে থেকো। এসেই পাগলকে উস্কে দিয়েছো। এখন পরিণাম কি হবে আমার জানা নেই। ভেতরে যাও। আরিফ ভেতরে চলে গেছে। মিম রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, আপু তুমি ওই ছেলেকে ভেতরে ঢুকতে দিলে কেন? ওই ছেলে আমায় এত ব্যথা দিল, তবুও তুমি তাকে ছেড়ে দিলে? তুমি আমার বোন হয়ে এটা করতে পারলে? মেঘ হাত বাড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, মুখটা বন্ধ করে ওঠ। কাজের কাজ কিছুই তো করতে পারিস না, তখন চিৎকার করে ডাকলাম বরণডালা নিয়ে নামতে, তুই নামিসনি।
ওরা সবাই ভেতরে চলে গেছে। এতক্ষণে তোর খবর হয়েছে। বরং তো হলোই না, বরং শুধু শুধু কোমরটায় ব্যথা পেয়েছিস, সাথে ড্রেসটাও নষ্ট করেছিস। মিম মেঘের হাত ধরে কোনো রকমে উঠল। ঠিক মতো দাঁড়াতে পারছে না। মেঘ মিমের হাতটা শক্ত করে ধরে বলল, পাটা শক্ত করে ঝাড়া দে, দেখবি ঠিক হয়ে গেছে। মেঘের কথা মতো মিম ২-৩ বার চেষ্টা করলো। কিছুটা ঠিক হওয়ার পরে মেঘকে ধরে ভেতরে ঢুকলো। আবিরের রুমের দরজার সামনে আসতে আকলিমা খান শোধালেন, কিরে, তোর এ হাল কেন? মিম রাগে বলতে নিল, এই সে। মেঘ তাড়াতাড়ি মিমের মুখ চেপে ধরে স্বাভাবিক কণ্ঠে বলল, এমনি ব্যথা পেয়েছে। আকলিমা খান পুনরায় বললেন, সারাদিন উল্টাপাল্টা দৌড়াবে, ব্যথা তো পাবেই। বেশি ব্যথা পাইছিস? সিরিয়াস আলোচনায় মিমের ব্যথাটা আলোচনার মোড় ঘুরিয়ে ফেলেছে। আবিরও তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ পরিস্থিতি বুঝতে পেরে তড়িঘড়ি করে বলল, আরে বেশি কিছু হয়নি, আমি এক্ষুনি ওষুধ দিয়ে দিচ্ছি, তোমরা কথা বলো। মেঘ মিমকে নিয়ে সেখান থেকে চলে গেছেন। আবিরের রুমে আলী আহমদ খান ব্যতীত আরও সবাই উপস্থিত। আলী আহমদ খান নিজের রুমে বসে আছেন। বোনের প্রতি ক্রোধ কিছুটা কমলেও বোনের হাজবেন্ডকে তিনি এখনো মন থেকে মানতে পারছেন না, তাই সামনে আসতে চাইছেন না। মোজাম্মেল খান, মালিহা খান, হালিমা খান আলোচনা করে মাহমুদা আর ওনার হাজবেন্ডকে আলী আহমদ খানের রুমে পাঠিয়েছেন। ২৮-৩০ বছরের গড়ে ওঠা অদম্য অন্তরাল ভাঙতে মাহমুদা খান এবং ওনার হাজবেন্ড প্রয়োজনে আলী আহমদ খানের পা ধরতেও রাজি। মেঘ মিমের সঙ্গে উপরে চলে গেছে। মিম কোমরের সাথে সাথে পায়েও অল্প ব্যথা পেয়েছে। আগে বুঝতে না পারলেও এখন মিমের পা জ্বলছে। কাটা স্থান থেকে রক্ত বেরিয়ে পরনের সালোয়ারের দাগ তৈরি হয়েছে। মেঘ আগে ভেবেছিল সামান্য ব্যথা পেয়েছে, তাই এত গুরুত্ব দেয়নি। মিমের অবস্থা দেখে এখন মেঘ নিজেই ভয় পেয়ে গেছে। বাসার কাউকে জানালে তুলকালাম কাণ্ড হয়ে যাবে। মিম পায়ের দিকে তাকিয়ে কাঁদছে আর আরিফ ভাইকে অনর্গল বকেই যাচ্ছে। মেঘ বুঝিয়ে শুনিয়ে মিমকে শান্ত রাখার চেষ্টা করছে। মেঘ কাটা স্থানে জীবাণুমুক্ত করার একটা মলম লাগিয়ে ব্যথার ওষুধ লাগিয়ে দিয়েছে। বেশ কিছুক্ষণ বোঝানোর পর মিম কিছুটা শান্ত হয়েছে। মিম অন্য একটা ড্রেস পরেছে। কিছুক্ষণ পর দুই বোন একই সঙ্গে নিচে আসছে। পায়ে আর কোমরে ব্যথা পাওয়ার জন্য মিম ঠিকমতো হাঁটতে পারছে না। ওরা নিচে আসতেই দেখলো আলী আহমদ খানের রুমের সামনে ভিড়। মেঘ মিমকে সোফায় বসিয়ে এগিয়ে গেল বড় আব্বুর রুমের সামনে। রুমের বাহিরে মোজাম্মেল খান, ইকবাল খান, মালিহা খান, হালিমা খান, আকলিমা খান দাঁড়িয়ে আছে। মেঘ আম্মু আর কাকিয়াকে পাশ কাটিয়ে দরজা পর্যন্ত আসতেই মেঘের পা যুগল থমকে গেছে। সেই সাথে হৃদস্পন্দনও হঠাৎ থমকে গেল। মাহমুদা খান এবং ওনার হাজবেন্ড দুজনে আলী আহমদ খানের দুপা আঁকড়ে ধরে অবিচ্ছেদ্যভাবে কেঁদেই চলেছেন। ব্যগ্র স্বরে নিজের ভুল স্বীকার করে আর আলী আহমদ খানের কাছে মাপ চাইছেন। আলী আহমদ খান পর নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না। পাথুরে মানবের ন্যায় আলী আহমদ খান বিছানার একপাশে বসে আছেন। মোজাম্মেল খান ব্যতীত দরজার সামনে দাঁড়ানোর প্রতিটা মানুষের চোখে টলমল করছে। মেঘ কাতর বদনে ফুপির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। মেঘের বুকের ভেতর অসহনীয় যন্ত্রণা হচ্ছে। হৃদয় খুঁড়ে আসা আর্তনাদগুলো অবিক্ষিপ্ত গতিতে দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে। ক্ষণিকের জন্য মেঘ নিজেকে ফুপির জায়গায় কল্পনা করতে মেঘের চারপাশ অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। দাঁড়িয়ে থাকার সর্বশক্তি মুহূর্তেই বিলীন হয়ে গেছে। মেঘ দ্রুত স্থান ত্যাগ করল। মিমের পাশে সোফায় গিয়ে বসে চোখ বন্ধ করে রেখে ঘন ঘন শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। মেঘের অস্থিরতা দেখে মিম অবাক চোখে চেয়াইল। আশেপাশে চোখ বুলিয়ে মিম সন্দিহান কণ্ঠে শুধালো, আপু কি হয়েছে তোমার, এভাবে কাঁপছো কেন? মেঘ নিজেকে সামলে স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু হয়নি। অন্যদিকে আবিরের রুমে আসিফ, জান্নাত, তানভীর, আরিফ, আইরিন সবাই খুনসুটিতে মেতে আছে। বেশ কিছুক্ষণ খোশ গল্প করার পর আসিফ হঠাৎই গম্ভীর কণ্ঠে আবিরকে উদ্দেশ্য করে বলল, শুনলাম তুই নাকি মেঘের জন্য অ্যাক্সিডেন্ট করেছিস। মোটেই না, তোমরা শুধু শুধু আমার ওনাকে দোষারোপ করছো। ওনার কোনো দোষ নাই, ভাগ্যে ছিল তাই অ্যাক্সিডেন্ট করেছি। আসিফ কিঞ্চিত হেসে বলল, এখনই তার পক্ষ নিচ্ছিস, বিয়ের পর কি করবি তাহলে? আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে মৃদুস্বরে বলল, পরে বউভক্ত জামাই হব। ও যা বলবে, যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। বাস্তবে কেন, স্বপ্নেও কোনোদিন ওকে আমার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ তুলতে দিব না, ইনশাল্লাহ। জান্নাত, আসিফ আর তানভীর একই সঙ্গে ইনশাল্লাহ বলে উঠল। আইরিন হাসি মুখে শুধালো, ভাইয়া তুমি বিয়েটা কবে করবা? আমরা কি বিয়ে খাবো না?
আবির ঠাট্টার স্বরে বলল, তোকে বিয়ে দিয়ে তারপরই করব। আইরিন মুখ ফুলিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার কি বিয়ের বয়স হয়েছে? মাত্র ১৬ বছর আমার। আমি এখনো শিশু। তানভীর হেসে বলল, এখনো কত কত গ্রামে ১২-১৪ বছর বয়সী মেয়েদের বিয়ে হয়ে যায়। সেখানে তুই তাদের থেকে ২ বছরের বড়। তোকে দিতে সমস্যা কি? আইরিন গুরুগম্ভীর ভাব নিয়ে বলল, তোমার বোন যে আমার থেকে আরো ৩ বছরের বড়, সে বেলায় তাকে তো বিয়ে দাও না কেন? তানভীর সত্বর জবাব দিল, আমার বোনের জামাই ফিক্সড, তাই কোনো টেনশন নাই, কিন্তু তোর জন্য তো ছেলে খুঁজতে হবে, এই জন্য সবার টেনশন। আইরিন ভুরু নাকের গোড়ায় টেনে রাশভারী কণ্ঠে বলল, আমি বিয়েই করব না। আইরিনের কথা শুনে সবাই উঁচু স্বরে হাসতে শুরু করেছে। আইরিন রাগে কটকট করতে করতে সবার দিকে তাকাচ্ছে। জান্নাত ঠোঁটে হাসি রেখেই বলল, তোমরা সবসময় আমার ননদিনীটাকে রাগাও। আমার ননদিনীকে বিয়েই দেব না, সারা জীবন আমাদের কাছে রেখে দিব। তাহলে আম্মুকেও মেয়ের জন্য কান্নাকাটি করতে হবে না। আইরিনের গাল ফুলানো দেখে আরিফ আইরিনের মাথায় গাঁটটা মেরে বলল, তুই এত ব্যাককল কেন রে? মজাও বুঝিস না? আইরিন মাথায় ঘষতে ঘষতে অসহায় মুখ করে আরিফের দিকে চেয়ে আছে। আরিফ সবার সাথে অন্য বিষয়ে কথা বলায় ব্যস্ত। এর মধ্যে আকলিমা খান দরজা থেকে ডেকে বললেন, তানভীর, ওদের নিয়ে বাসাটা একটু ঘুরে দেখাও। আর পারলে আবিরকে ধরে রুমটা থেকে বের করো। এক রুমে বন্দি থাকতে আর কত ভালো লাগে। তানভীর ধীর কণ্ঠে বলল, ঠিক আছে, তুমি যাও, আমি ভাইয়াকে নিয়ে আসছি। আইরিন, আরিফ, জান্নাত আগে বেরিয়ে গেছে। তানভীর আর আসিফ দুপাশে থেকে আবিরকে ধরে আস্তে ধীরে নিয়ে যাচ্ছে। আবিরের হাত মোটামুটি ঠিক হয়ে গেছে, পায়ে ব্যথা হয়েছে। বাড়ির নিরিবিলি পরিবেশ দেখে জান্নাত এগিয়ে গিয়ে আকলিমা খানের শাশুড়ির কথা জিজ্ঞেস করতে লাগলো। মেঘ আর মিম দুজনেই সোফায় হেলান দিয়ে বসে আছে। সবাইকে বের হতে দেখে হালিমা খান এগিয়ে এসে মেঘকে ডেকে বললেন, ওদের নিয়ে বাসার ছাদ থেকে ঘুরে আই, আমি খাবার রেডি করছি। এদিক ওদিক নজর বুলিয়ে মেঘ নিজের মনকে সামলে মুখে হাসি নিয়ে বলল, চলো। মিমকে উদ্দেশ্য করে বলল, কিরে, তুই যেতে পারবি? মিম মেঘের দিকে এক পলকের জন্য তাকাতেই হঠাৎই আরিফের দিকে চোখ পড়ল। অমনি মিম রেগে মেগে আগুন হয়ে গেছে। রাগান্বিত কণ্ঠে বলল, আমি যাব না। তুমি যাদের নিয়ে যাচ্ছিলে তাদের নিয়ে যাও। মেঘ যথারীতি আইরিন আর আরিফকে নিয়ে ওপরে চলে গেছে। এক এক করে মিম, তানভীর, মেঘ, আবির সবার রুম ঘুরিয়ে ছাদে নিয়ে গেল। ছাদ ভর্তি এত এত গাছ দেখে আইরিন খুশিতে লাফালাফি শুরু করেছে। আইরিনের উইশ লিস্টের প্রায় অনেক গাছ অলরেডি মেঘেদের ছাদে আছে। আইরিন আপন মনে বকবক করেই যাচ্ছে, এই গাছটা আমার আছে, ওইটা ছিল এখন নাই, ওই গাছটা আমাদের বাসায় হয় না, তুমি আবার আমাদের বাসায় গেলে তোমাকে আমাদের বাসার ছাদে নিয়ে যাব। মেঘ মৃদু হেসে বলল, আচ্ছা ঠিক আছে। অনেকক্ষণ যাবৎ বকবক সহ্য করে অবশেষে আরিফ ক্ষুব্ধ হয়ে বলল, তোদের সাথে এসে আমার নিজেকে উন্মাদ মনে হচ্ছে। গাছগাছালি নিয়ে এত আলোচনা গবেষণাগারে গবেষকরাও বোধহয় করে না। আইরিন ঠাট্টার স্বরে বলল, তুই ভালো মানুষ ছিলি কবে? আরিফ অগ্নিদৃষ্টিতে তাকাতে আইরিন ভেংচি কাটল। মেঘ হেসে বলল, আচ্ছা, গাছ নিয়ে আর কথা বলবো না। তোমার যে বিষয়ে কথা বলতে ইচ্ছে করে সেই বিষয়ে বলো। আরিফের রাগ মুহূর্তে গায়েব হয়ে গেছে। সহসা অস্পষ্ট কণ্ঠে বলল, এই না হলে আমার আইরিন সঙ্গে সঙ্গে আরিফের মুখ চেপে ধরে ফেলল। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আইরিনকে শুধালো, আরিফের মুখে চেপে ধরেছে কেন? পুনরায় আরিফকে শুধালো, কি বলতে চাইছিলে বলো। মানে কি? আবির ঢোক গিলে উষ্ণ স্বরে বলল, ভালো বোন। মেঘ ভুরু কুঁচকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে শুধালো, সত্যি? তাহলে আইরিন মুখ চেপে ধরেছে কেন? আইরিন খুব হিংসুটে। ও নিজেকে ছাড়া আর কাউকে ভালো বলতে দিবে না। তোমাকে ভালো বলে ফেলেছি, এটা ওর সহ্য হচ্ছে না। আইরিন বিপুল চোখে আরিফের দিকে তাকিয়ে আছে আর ভেতরে ভেতরে ফুঁসছে। বিড়বিড় করে বলল, আগে বাসায় চল, তারপর তোকে বুঝাবো। মেঘ, আইরিন, আরিফ তাদের পড়াশোনা, ভার্সিটি, স্কুল লাইফ নিয়ে গল্প করছে। এদিকে আবির, তানভীর, আসিফ সোফায় বসে বসে গল্প করছে। আবিরের ব্যবসা, তানভীরের রাজনীতি, আসিফের জব লাইফ নিয়ে নানান আলাপ আলোচনায় মগ্ন। জান্নাত হালিমা খান ও আকলিমা খানের সাথে খাবার পরিবেশনে সাহায্য করছে। মাহমুদা খান ওনার হাজবেন্ড এবং বাকিরা আলী আহমদ খানের রুমে টুকটাক কথা বলছেন। মাহমুদা খানকে আলী আহমদ খান নতুন করে সবার সাথে পরিচয় দিচ্ছেন। যদিও মাহমুদা খান সবাইকে আগে থেকেই চিনেন, আলী আহমদ খান হঠাৎই প্রশ্ন করলেন, তোর ছেলে মেয়ে কি ৩ জনই?
মাহমুদা খান মৃদু স্বরে বললেন, না, আলহামদুলিল্লাহ, দুটো ছেলে আর দুই মেয়ে। মুজাম্মেল খান শুধালেন, আরেক মেয়ে কোথায়? নিয়ে আসলি না কেন? বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, কানাডা থাকে। ইকবাল খান আশ্চর্য নয়নে তাকিয়ে বললেন, আফা, তোমার এক মেয়েকে বিয়েও দিয়ে ফেলেছো? মাহমুদা খান মলিন হেসে বললেন, আলহামদুলিল্লাহ, 1 বছরের নাতিও আছে। মোজাম্মেল খান বোনের কথায় রীতিমতো ভিমড়ি খেল। আলী আহমদ খান মালিহা খানের দিকে তাকিয়ে উদাসীন কণ্ঠে শুধালেন, আমার ছেলেকে এবার বিয়ে করানো দরকার, নাকি বলো? মালিহা খান কিছুটা তপ্ত স্বরে বললেন, আবির ফেরার পর থেকে আপনার কাছে আমি এই কথা বলছি, কিন্তু আপনি তো আমার কথায় গুরুত্ব দিচ্ছেন না। এবার গুরুত্ব দিতেই হচ্ছে। আমার ছোট বোন নানি হয়ে গেছে, আর এদিকে আমি এখনো ছেলের বউয়ের মুখে আব্বাজান ডাকি শুনতে পারলাম না। মোজাম্মেল খান চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কোনো মেয়ে পছন্দ কি আছে ভাইজান? দেখেছো কি? হ্যাঁ, মেয়ে আমার পছন্দ করাই আছে। আবির শুধু হ্যাঁ বললেই হবে। মালিহা খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, মেয়েকে? কি রে? আলী আহমদ খান ঠাট্টার স্বরে বললেন, মেয়ে তুমিও দেখেছিলে, এবার আমিও দেখেছি। এখন দেখি ছেলে কি করে। মোজাম্মেল খান আবারও প্রশ্ন করলেন, ভাইজান, তুমি কি শাকিল সাহেবের মেয়ের কথা ভাবতেছো? মালিহা খান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন, শাকিব সাহেবকে? ইকবাল খান উত্তর দিলেন, ভাইজানের ব্যবসায়িক বন্ধু। মেয়ে দেখতে কেমন? মাশাল্লাহ ভাবি, মেয়ে দেখার মতো। আপনি দেখলে চোখ ফেরাতে পারবেন না, যাকে বলে আগুন সুন্দরী। তার উপর বাবা মায়ের একমাত্র মেয়ে বলে কথা। মারিয়া খান ঠান্ডা কণ্ঠে জানালেন, না, আমার ছেলের বউ হবে আমাদের মতো সাধারণ, অবশ্যই মিশুক হতে হবে। যে আগুনের আশেপাশে ভিড়তেই পারবো না, সে আগুনে আমার ছেলেকে পুড়তে দেব না। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তোমার ছেলে বিয়ের জন্য রাজি হলে তারপর অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা যাবে। এদিকে মাহমুদা খানের বুকের ভেতর থাকা হৃৎপিণ্ড কেঁপে উঠছে। উনি এতদিনে আবিরকে যতটুকু চিনেছে, আবির মেঘকে না পেলে আবিরও বাঁচবে না। যে কোনো একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলবে। মাহমুদা খান আলী আহমদ খানের সামনে মুখ ফুটে কিছু বলতে পারছে না, আবার চুপচাপ কথাগুলো হজম করতেও পারছে না। অন্যদিকে মিম সোফায় বসেছিল। আবিররা সোফায় এসে বসতেই মিম কিছু একটা ভেবে তড়িঘড়ি করে উঠে পায়ে পায়ে ব্যথা নিয়ে দৌড়ে গেল রান্নাঘরের দিকে। উত্তেজিত কণ্ঠে শুধালো, আম্মু, বাসায় কলা আছে? হ্যাঁ। কেন? আমায় একটা কলা দাও তো। ভাত খাওয়ার সময় কলা দিয়ে কি করবি? খাবো, এক্ষুনি দাও। একটা না, দুটো কলা দাও। আকলিমা খান কপাল কুঁচকে মিমের দিকে তাকিয়ে কিছু না বলে দুটো কলা বের করে দিল। সঙ্গে সঙ্গে হালিমা খান মিমকে বললেন, মিম, ছাদ থেকে ওদের ডেকে নিয়ে আয় তো মা। মিম ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, অবশ্যই, এক্ষুনি যাচ্ছি। মিম কলা খেতে খেতে সিঁড়ি দিয়ে উঠছিল। মুহূর্তেই যেন পায়ের ব্যথার কথা সম্পূর্ণ ভুলে গেছে। ছাদের দরজা থেকে ডাকলো, আপু, মামনি তোমাদের ডাকছে। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, আচ্ছা যাচ্ছি, কিন্তু তুই এখানে আসলি কিভাবে? এভাবেই। মেঘ আর আইরিন গল্প করতে করতে সিঁড়ি দিয়ে নামছে। আরিফ মিমের শারীরিক অবস্থা বোঝার জন্য এক পলক মিমের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিয়েছে। মিম যদি বুঝতে পারে আরিফ ইচ্ছাকৃত মিমের দিকে তাকিয়েছে, তাহলে এবার শিওর সাইক্লোন আয়লার মতো তাণ্ডব শুরু করে দিবে। আরিফ ফোনের দিকে মনোযোগ দিয়ে মিমকে পাশ কাটিয়ে চলে গেছে। আরিফ ৩-৪ বার সিঁড়ি নামতেই হঠাৎ স্লিপ কেটে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েক সিঁড়ি থেকে নেমে আইরিনের 2 কাঁধের ওপরে ধরার চেষ্টা করে। আরিফের ভর আইরিন নিতে না পেরে হুমড়ি খেয়ে পড়তে নেয়। মেঘ তড়িৎঘড়ি আইরিনকে ধরে ফেলে। ততক্ষণে আরিফ ও নিজের শক্তি দিয়ে কোনো রকমে স্থির হয়েছে। পায়ের 2-3 জায়গায় ঘষা খাওয়ায় আরিফের পা জ্বলছে। সেদিকে না তাকিয়ে আরিফ পেছন ফিরে তাকাতেই দেখল একটা সিঁড়িতে কলার বাকল অর্থাৎ অক্ষত অবস্থায় পড়ে আছে। এর আগে সিঁড়িটাতে আরিফের পা পড়েছিল। মিম 2টা কলা খেয়ে পরপর 2 সিঁড়িতে বাকল ফেলেছে, যেন যে কোনো একটাতে আরিফ স্লিপ খায়। মেঘ আর আইরিন আগে থেকে নেমে যাওয়ার কারণে আরিফের মনোযোগ ফোনে থাকায় মিমের কাজে বেশ সুবিধা হয়েছে। আরিফ চোখ তুলতেই মিমের দিকে তাকাতেই মিম নিজের 2 হাতে ঝেড়ে এমন ভাব নিল সে যেন বিশাল কিছু করে ফেলেছে। আরিফের রাগ হলেও সে প্রকাশ করল না। আইরিন নিজের মতো করে আরিফকে বকছে। আইরিন ভেবেছে আরিফ ইচ্ছে করে আইরিনকে ধাক্কা দিয়েছে। আরিফ সেভাবে পাত্তা না দিয়ে মেঘেদের পাশ কাটিয়ে চলে গেছে। মিম নিচে নেমে এসে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আইরিন আপু, তুমি কি ব্যথা পেয়েছো? মেঘ সন্দেহের দৃষ্টিতে মিমকে দেখেও কিছু বলল না।
নিচে নামতেই দেখলো সবাই ডাইনিং টেবিলে বসা। আজ ডাইনিং এ আরো 5টা চেয়ার অ্যাড করায় জায়গা তুলনামূলক কম। ফুপিদের পাশে 2টো চেয়ার ফাঁকা। আবিরের পাশের একটা চেয়ারও ফাঁকা। আইরিন তার মায়ের পাশে গিয়ে বসলো। মিম ফুপিদের পাশে চেয়ারে বসতে বসতে মেঘকে চোখের ইশারা করলো যেন আবিরের পাশে গিয়ে বসে। মেঘ কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এর মধ্যে আবির দুবার তাকিয়েছে, কিন্তু মেঘের নজর অন্যদিকে। তানভীর আবিরের পাশে চেয়ারটায় ইশারা করে মোলায়েম কণ্ঠে মেঘকে বলল, বনু এখানে এসে বস। সঙ্গে সঙ্গে আলী আহমদ খানও বললেন, বসো বসো, খাওয়া শুরু করো। মেঘ আকপাশ না ভেবে আবিরের পাশে গিয়ে বসলো। অজানা এক অনুভূতিতে মেঘের মন শিউরে উঠেছে। তীর তীর করে কাঁপছে মেঘের হাত। আবির মেঘের হাতের দিকে নজর বুলায়, আর চোখে মেঘকে কয়েক মুহূর্ত পর্যবেক্ষণ করে। মেঘের কাঁপাকাঁপি দেখে আবির ব্যান্ডেজ করা হাত নিয়ে নিজেই মেঘের প্লেটে খাবার তুলে দিল। আচমকা মেঘের সঙ্গে হাতের স্পর্শ লাগতেই মেঘ কারেন্ট শক খাওয়ার মতো আটকে ওঠে। মুহূর্তে হাত ছিটকে সরিয়ে নেয়। অকস্মাৎ মেঘের এরকম আচরণে আবির কপাল গুটিয়ে অবাক চোখে তাকালো, কিন্তু কোনো কথা বলল না। খাওয়ার মাঝে প্রয়োজনের বাইরে কেউই কোনো কথা বলেনি। মিমের সাথে দু একবার আরিফের চোখাচোখি হয়েছে। আরিফ প্রতিবারই ভেংচি কেটেছে। সহসা অন্যদিকে তাকিয়েছে। আলী আহমদ খান খাবার শেষ করে গলা খিকিরি দিয়ে ধীর কণ্ঠে বললেন, আমি খানবাড়ির সবার উপস্থিতিতে আমার ছেলের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাচ্ছি। আমার ছেলের সম্মতি থাকলে আমি সামনের ঈদ নাগাদ ছেলের বউ ঘরে তুলতে চাই। আলী আহমদ খানের কথাগুলো আবিরের মনে সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়েছে। আবিরের চোখ মুখে অন্ধকার নেমেছে। কপালে কয়েক স্তর ভাঁজ পড়ে গেছে। এদিকে মেঘের নিঃশ্বাস গলায় আটকে গেছে। অবিরত ঢোক গিলে শ্বাস নেওয়ার প্রবল চেষ্টা করছে। তানভীর, আসিফ, আরিফ, জান্নাত, আইরিন, মিম সকলেই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। সবার মনে উত্তেজনার ভয় একসঙ্গে কাজ করছে। আলী আহমদ খান পুনরায় শুধালেন, আবির, এখন বিয়ে করতে তোমার আপত্তি আছে? শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আবিরের নিঃশ্বাস ভারী হয়ে গেছে। মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে পরিকল্পনাগুলো এলোপাথারি ছুটছে। পিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা দপাদপ করে কাঁপছে। আব্বু, চাচ্চু সহ খানবাড়ির প্রায় সব সদস্য আজ এখানে উপস্থিত। বহু কাঠখড় পুড়িয়ে আবির ফুপিকে প্রথমবারের মতো বাসায় আনতে সফল হয়েছে। আবির যতটা চেষ্টা প্রকাশ্যে করেছে, তার থেকে অনেক বেশি চেষ্টা গোপনে করেছে। ফুপির সাথে প্রথমবার দেখা হওয়ার পর থেকে মালিয়া খানকে দিয়ে আবির যথাসাধ্য আলী আহমদ খানকে বোঝানোর চেষ্টা করেছে। এতদিনে ভাই বোনের সম্পর্ক মোটামুটি ঠিক হতে শুরু করেছে। এমতো অবস্থায় আবির কোনোভাবেই নতুন কোনো ঝামেলা করতে চাচ্ছে না। বর্তমানে আবিরের অবস্থান অনুসারে মেঘের কথা বাসায় জানানো বা আব্বু চাচ্চুর কাছে মেঘকে চাওয়ার মতো মিনিমাম যোগ্যতাও আবিরের নেই। আর যাই হোক, আবির মেঘের ব্যাপারে না শব্দ শুনতে নারাজ। এদিকে টেনশনে মেঘের হাত পা ঠান্ডা হয়ে গেছে। আবির বিয়েতে রাজি হয়ে গেলে আর যে কোনো ক্রমেই অন্য মেয়ের সাথে আবিরের বিয়ের কথা হলে মেঘের কি হবে সেটা ভাবতে মেঘ ডিপ্রেশনে চলে যাচ্ছে। পাশাপাশি বসায় আবিরের দিকে ঠিকমতো তাকাতে পারছে না। আবিরের রিয়াকশনও বুঝতে পারছে না। কিছু মুহূর্তের জন্য খাবার টেবিলে পিনপিত নীরবতা চলল। অবশেষে আবির ছোট করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি আপাতত বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত না। আচ্ছা। আবিরের কথার উত্তরে আলী আহমদ খান বলল, আমি তোমাকে এখনই বিয়ে করতে বলছি নাকি? ঈদ পর্যন্ত সময় নাও, মানসিকভাবে প্রস্তুত হও। আবির আকপাস না ভেবে বলে উঠল, সরি আব্বু, ঈদ নাগাদ সময়ে আমি নিজেকে গুছাতে পারবো না। আমার সময় লাগবে আরো। কতদিন? আগামী 1 বছর আমার বিয়ে নিয়ে ভাবছি না। আবারও 1 বছর? তুমি বাড়িতে আসছো প্রায় 1 বছর হতে চললো। তাছাড়া তোমার বিয়েরও বয়স হয়েছে। তোমার আম্মু অনেকদিন যাবৎ আমাকে বলছিল, আমার উচিত বাবা হিসেবে নিজের দায়িত্ব স্থায়ী স্বয়ং পালন করা। কিন্তু আব্বু, আমি এখন কোনো অবস্থাতেই বিয়ে করতে পারবো না। বিয়ের করার মতো যোগ্যতা আমার এখনো হয়নি। কেন হবে না? যদি ইনকামের কথাও চিন্তা করি, তুমি প্রায় ৮-৯ মাস যাবৎ আমাদের পারিবারিক ব্যবসার পাশাপাশি নিজস্ব ব্যবসা সামলাচ্ছ। তোমাদের পার্সোনাল ইনকাম বাদ দিলাম। আমাদের কোম্পানি থেকে প্রতি মাসে তোমাকে যে স্যালারিটা দেওয়া হয়, আমি আশাবাদী তা দিয়ে তোমার বউ নিয়ে তা দিয়ে তোমার বউ নিয়ে দিব্যি চলতে পারবে। প্রয়োজনে বিয়ের পর তোমার স্যালারি বাড়ানো হবে। ব্যবসার দায়িত্ব এখন তোমার কাছে। তোমার যা প্রয়োজন তার সবটা তুমি নিতে পারো। এরপরও যদি সমস্যা মনে হয়, তাহলে তো আমি আছিই। বিয়ের সম্পূর্ণ খরচ না হয় আমিই দিলাম। আবির মলিন হেসে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রয়োজনে 1 বছরের জায়গায় 2 বছর পর বিয়ে করব।
তবুও বিয়ের জন্য আমি কারো কাছ থেকে একটা পয়সাও নিব না। মোজাম্মেল খান রাশভারী কণ্ঠে বলে উঠল, যদি টাকার জন্যই বিয়ে করতে সমস্যা হয়, তাহলে তোমার আব্বু বা আমার অ্যাকাউন্ট থেকে চাইলে তুমি তোমার প্রয়োজনীয় অ্যামাউন্ট ধার নিতে পারো। তারপর ধীরে ধীরে পরিশোধ করে দিও। তোমার আব্বু তোমাকে বিয়ে করাতে চাইছেন, তোমার রাজি হওয়া উচিত। মোজাম্মেল খান একটু থেমে পুনরায় বললেন, আর মেয়েটা তোমার অপরিচিত কেউ না। মোজাম্মেল খানের কথায় আবির আঁতকে উঠল। মুহূর্তে মাথায় চিন্তাধারারা ঘুরপাক খেতে শুরু করলো। সহসা হৃদস্পন্দন জোরালো হয়ে গেছে। মনের গহীনে একটা চিন্তা বারবার উকি দিচ্ছে, আব্বু চাচ্চু কি কোনোভাবে মেঘের কথা বলতে চাইছেন? অন্য মানসিকতায় মেঘের ওষ্ঠযুগল কিছুটা প্রশস্ত হলো। নিপুণ কৌশলে আবির নিজের অল্প বিস্তর হাসিটাকে আড়াল করে গুরুতর কণ্ঠে শুধালো, কে সে? মোজাম্মেল খান অবলীলায় বলতে শুরু করলেন, শাকিল সাহেবকে তো তুমি চিনোই। উনার মেয়ে সারাকেও চিনো নিশ্চয়ই। মাঝে মাঝে অফিসেও আসে। গতকাল তোমার অসুস্থতার কথা শুনে শাকিল সাহেব অফিসে আসছিলেন। তারপর নিজে থেকে সারার সঙ্গে বিয়ের সম্বন্ধে কথা বলেছেন। যদিও ভাইজান তেমন কিছু বলেনি, বাসায় আলোচনা না করে ওনাকে কিছু জানানো ঠিক হবে না। বাসার সবারও তোমার মতামত থাকলে ওনাদের বাসায় দাওয়াত করা হবে। মেয়ে অপছন্দ হওয়ার মতো কিছু নেই। তারা আসলে এঙ্গেজমেন্টে না হয় করে নেওয়া যাবে। সবার কথা শুনে আবিরের মেজাজ চরম মাত্রায় খারাপ হয়ে গেছে। মনের কোণে যে এক টুকরো সুখের আভাস উকি দিয়েছিল, তাও যেন মুহূর্তেই বিলুপ্ত হয়ে গেছে। পায়ের রক্ত মাথায় উঠে গেছে, গায়ের রক্ত টগবগ করে ফুটছে। মেঘ তানভীর দুই ভাই বোনই অসহায় মুখ করে আব্বুর অভিমুখে চেয়ে আছে। মেঘ পাশে তাকিয়ে এক পলক আবিরকে দেখছে, পুনরায় এক পলক আব্বুকে দেখছে। উপস্থিত সকলের মনে অস্থিরতা। এতক্ষণ যাবৎ একটুর জন্য হলেও মনে হয়েছিল তারা আবিরের মতামত জানতে চাইবে। কিন্তু মোজাম্মেল খানের অভিমুখে এঙ্গেজমেন্টের কথা শুনে সকলেই থতমত খেয়ে গেছে। ফুপিরা সকলে মুখ চাওয়াচাওয়ি করছে। সবাই সবার দিকে তাকালেও আবিরের দৃষ্টি প্লেটের দিকে স্থির। রাগে আবিরের দাঁতে দাঁত চেপে ধরেছে। কপালের দুপাশে শিরা উপশিরাগুলো দ্রুত গতিতে লাফাচ্ছে। গলার রগগুলো ফুলে উঠেছে। সারা মেয়েটা ইদানিং ঘন ঘন অফিসে আসছিল। ওনাদের সাথে কোনো মিটিং বা যে কোনো আলোচনাতেই সারা শাকিল সাহেবের সঙ্গে আসতো। প্রথম দিন ফর্মালিটি করে আবির সারার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছিল। এক কাপ কফিও অফার করেছিল। মিটিংয়ে যাওয়ার আগে আবির কাউকে কফি দেওয়ার কথা বলে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে তার ব্যস্ততার জন্য সারার সঙ্গে আর কোনো কথা হয়নি। সেই থেকে সারা প্রায়ই অফিসে আসতো, যেচে আবিরের সাথে কথা বলার চেষ্টা করত। আবির ব্যস্ততা দেখিয়ে সবসময় ইগনোর করত। সারা বেশ কয়েকবার আবিরের নাম্বারও চেয়েছে, কিন্তু আবির দেয়নি। সেই মেয়ের সঙ্গে বাবা চাচা আবিরের কথাই বিয়ের কথা ভাবছে। এতে আবিরের মেজাজ তুঙ্গে। আবির মুখ ফুলিয়ে শ্বাস টানলো, নিজেকে নিয়ন্ত্রণ করার শেষ চেষ্টা করলো। দীর্ঘশ্বাস ছেড়ে কণ্ঠ 4 গুণ ভারী করে বলল, আমি বিয়ে করব না মানে করবই না। আগামী 1 বছরে এই বাড়িতে কোনো প্রকার বিয়ের আলোচনা শুনতে চাই না। শাকিল সাহেবের মেয়েই হোক আর যেই সাহেবের মেয়েই হোক, আজকের পর থেকে অফিসিয়াল কার্যক্রমে সদস্য ব্যতীত অফিসে যেন কোনো মেয়ে না আসে। আর অনুগ্রহ করে আমার বিয়ে নিয়ে আপনারা আলোচনা বন্ধ করুন। আলী আহমদ খান রাশভারী কণ্ঠে বলল, তুমি কথা শেষ করতে দিবে তো? আব্বু, আমি আর কোনো কথা শুনতে বা বলতে চাচ্ছি না। তোমার কিছু বলার থাকলে বলতে পারো। আবির রাগান্বিত কণ্ঠে বলে উঠল, আপনারা আপনাদের সিদ্ধান্ত জানিয়ে এঙ্গেজমেন্ট পর্যন্ত ফিক্স করে ফেলেছেন, আর এখন আমার মতামত জানতে চাইছেন? বাহ, অসাধারণ। মালিহা খান শান্ত স্বরে বললেন, আবির, আব্বুর সাথে এভাবে কথা বলছিস কেন? কথা বললেই তো বিয়ে হয়ে যায় না। উনারা তো তোর সিদ্ধান্ত জানতে চাইছেন। আম্মু, এটাকে সিদ্ধান্ত জানতে চাও বলে না। উনারা ওনাদের মর্জি আমার উপরে চাপালেই আমি ওনাদের সব সিদ্ধান্ত মানতে পারবো না। আর যদি আমার সিদ্ধান্ত জানতে চাও, তাহলে আমি আবারও বলছি, আগামী 1 বছর আমি বিয়ে করতে পারবো না। এই ব্যাপারে আমার সামনে অথবা আড়ালে কোনো যেন কথা না হয়। আলী আহমদ খান উঠে যেতে যেতে ভারী কণ্ঠে বললেন, ঠিক আছে, তোমার বিয়ে নিয়ে আর কোনো কথা হবে না। আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল, ধন্যবাদ। মোজাম্মেল খান গুরুভার কণ্ঠে বললেন, ছেলেমেয়ে বড় হয়ে গেলে নিজের মর্জি মতো চলতে চায়, বাবা মায়ের অবাধ্য সন্তান হয়ে যায়। বড়দের সিদ্ধান্ত তখন তাদের কাছে মূল্যহীন মনে হয়, কাউকে পরোয়া করে না। আবির ঠোঁট বেঁকিয়ে মনে মনে বিড়বিড় করে বলল, পারলে নিজের মেয়েকে আমার কাছে দেন বিয়ে, তারপর দেখুন আপনাদের সিদ্ধান্তর মূল্য দেই কিনা। নিজের মেয়ের কথা তো একবারও বললেন না। কোথাকার কোন মেয়েকে আমার ঘরে গুছিয়ে দিতে উঠে পড়ে লেগেছেন।
তাতে রাজি হয়নি বলে আমি অবাধ্য সন্তান হয়ে গেছি। বাহ! শ্বশুর আব্বু বাহ! আপনার মেয়েকে বিয়ে দিয়ে দিলে ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আজ এই মুহূর্তে বিয়ে করে ফেলবো। মোজাম্মেল খান বিড়বিড় করতে করতে খাবার টেবিল ছেড়ে উঠে চলে গেছেন। আবির এক পলক চাচ্চুর দিকে তাকালো। বিড়বিড় করে বলা কথার কিছুই আবির বুঝবো না। চোখ ঘুরতে তানভীরকে চোখে পড়ল। আবির তানভীরকে দেখে সিম্পল ইসমাইল দিল। তানভীরের মুখের গাম্ভীর্যতা লেগেই আছে। আবির ফুপিদের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমরা খাচ্ছ না কেন? খাও খাও। সবাই স্তব্ধ হয়ে বসে আছে। শুধু আশেপাশে চোখ বুলাচ্ছে। ইকবাল খান, মালিহা খান, আকলিমা খান উপস্থিত আছে বিধায় কেউ কিছু বলতে পারছে না। সবার মনমরা ভাব দেখে আবির ঠাট্টার স্বরে বলল, সামনে বছর আমার বিয়ে, তোমাদের সবার দাওয়াত। এখন থেকে বিয়ের প্রিপারেশন শুরু করো। বিয়ে আমার ধুমধাম করেই হবে। আইরিন আর মিমকে উদ্দেশ্য করে বলল, তোরা ডান্স শেখা শুরু কর। আমার বিয়েতে ঠিকমতো নাচতে না পারলে তোদের খবর আছে। আবিরের কথা শুনে সবাই না চাইতেও হেসে ফেলল। নিজের বিয়ের দাওয়াত নিজেই দিচ্ছে, আবার নাচার জন্য বোনদের রীতিমতো ছেড় দিচ্ছে। এমন কাণ্ড একমাত্র আবিরই করতে পারে। আরিফ মজা করে বলল, ভাইয়া, আমরা কি দোষ করেছি? ছেলে বলে কি আমরা নাচতে পারবো না? আবির হেসে বলল, অবশ্যই নাচবি। তোদের বেশ কিছু লুঙ্গি কিনে দেব, তখন সবগুলো মিলে লুঙ্গি ডান্স দিস। মালিহা খান তপ্ত স্বরে বললেন, আবির, তোমার আব্বুর কথা? আবির গম্ভীর্য কণ্ঠে বলল, আম্মু। মালিয়া খান ঠান্ডা কণ্ঠে বললেন, ঠিক আছে ঠিক আছে, আমি আর কিছুই বলবো না। এই তো আমার লক্ষ্মী আম্মু। আলী আহমদ খান কিছুক্ষণ আগেই রুমে গেছেন। আলী আহমদ খানকে দেখতে মালিহা খানও এবার নিজের রুমে চলে গেছেন। আবির আর চোখে নিজের প্রেয়সীর দিকে এক নজর তাকালো। মেঘ মাথা নিচু করে ভাতের প্লেটে আঙুল বুলাচ্ছে। বাকিদের মুখে হাসি থাকলেও মেঘের মনে কালবৈশাখীর ঝড় বইছে। আব্বু আর বড় আব্বু যেভাবে বিয়ের কথা বলছিল, আবির ভাই রাজি হলেই বিয়ে হয়ে যেত। এদিকে আবির ভাইয়ের মনে মেঘ আছে কিনা এই বিষয় নিয়ে মেঘের মনে সন্দেহ আছে। মেঘের প্রতি আবিরের মনে ভালোবাসা নাকি ভালো লাগা, 1 বছর পর আদৌ কি আবির মেঘকে বিয়ে করবে, নাকি অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলবে, সেসব ভেবে মেঘের মন আরো বেশি খারাপ হচ্ছে। মেঘের বারবার শুধু মনে হয় অনিশ্চিত ভবিষ্যতের পেছনে ছুটছে সে। আবিরের মনের কথা জানতে করা এক কর্মকাণ্ডে আবিরের এই অবস্থা হয়েছে। এখন সে কি করবে? মেঘের হাবভাব দেখে আবির মেঘের দিকে সরাসরি তাকালো। কণ্ঠ খাদে নামিয়ে মোলায়েম কণ্ঠে শুধালো, ভাতের প্লেটে আবার কি চাষ করবি? মেঘ বিস্মিত সমেত চোখ তুলে তাকালো। মোহনীয় সেই দৃষ্টি। ফুপিরা আসবে শুনে মেঘ সকাল সকাল গোসল করে সাজুগুজু করেছিল। এখন সেই সাজ অনেকটাই বিনীত হয়ে গেছে। তবুও আবির মেঘের চোখের গভীরে অক্লান্ত দৃষ্টিতে চেয়ে আছে। আশপাশ থেকে অন্যদের কণ্ঠস্বর কানে আসতেই আবির নড়ে চড়ে বসল। চোখে চোখ রেখে শান্ত স্বরে বলল, পারিপার্শ্বিক ব্যাপারে কান না দিয়ে চুপচাপ খাবার শেষ কর। মেঘ অসহায় দৃষ্টিতে আবিরকে পরখ করল। মনে মনে নিজেকে আওড়ালো, মানুষটা এমন কেন? এত কিছুর পরেও একটা মানুষ এতটা স্বাভাবিক কিভাবে থাকতে পারে? মেঘ পুনরায় মাথা নিচু করে খাওয়ায় মনোযোগ দিল। খাবার টেবিলে তেমন কোনো কথা হলো না। খাওয়া দাওয়া শেষ করে ফুপিরা কিছুক্ষণ গল্প করে বিকেলের দিকে বাসায় চলে গেছেন। যাওয়ার সময় আলী আহমদ খান গিফটের পরিবর্তে সবাইকে টাকা দিয়ে দিছেন। সন্ধ্যার পরপর মেঘ ঘুমিয়েছিল। সেই ঘুম ভেঙেছে রাত 11:30 নাগাদ। আল্লাহ গো, কালকের পর্ব মনে হয় 2 ঘন্টার হবে এরকম ভাব। এত বড়, বড় পর্ব, আর তারপরেও বলে কি যে, "আপু, একটা ভিডিওতে ৩ টা করে ভিডিও দেন।" তোমার আপুকে তাহলে আর পাবা না নে, বুঝছো? তোমার আপুকে তাহলে পাবনায় খোঁজ করা লাগবে নে। দেখবা যে তোমার আপু সারাদিন বইস থেকে উপন্যাসের একেকটা লাইন বলছে। একবার আমির হাওলাদার, একবার আবির, একবার জয় আমির। একেকজনের নাম ধরে, ধরে ডাকছে আর বিলাপ বকছে, বুঝছো? যাই হোক, তোমরা যারা এখনো আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করো না, এখনই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।